আসসালামু আলাইকুম এসএস 26। কি অবস্থা তোমাদের? আজকে আমি তোমাদের রসায়নের ওপর বাছাই করা মোট 10টা সিকিউ করাবো, যার মধ্যে আমরা 7টা সিকিউ এখন প্র্যাকটিস করব আর 3টা সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব। এর মধ্যে তোমরা ইনশাল্লাহ 4টা সৃজনশীল কমন পাবা। এখন আসি, একটু কথা বলে নেই যে এই ক্লাসটা আসলে কারা দেখবা তোমরা। তোমাদের মধ্যে যাদের 95-100 পাওয়ার ইচ্ছা তারা দেখবা? না ভাই, তাদের দেখার কোনো প্রয়োজন নাই। তারা অলরেডি, তোমরা প্রত্যেক অধ্যায়ের প্রায় প্রতিটি টাইপ করেছো, কোয়েশ্চেন অ্যানালাইসিস করছো। সো তোমাদের আসলে যদি একদিন আগে কারো ইচ্ছা হয়ে থাকে যে 95-100 পাবা, তাহলে এই ভিডিও দেখার দরকার নাই। তারা বরং মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাও, দেখো হয় কিনা। আর বাস্তবতা বুঝতে হবে, যে ছেলেটা বা যে মেয়েটা 95 বা 100 পাওয়ার স্বপ্ন দেখে, সে নিশ্চয়ই আজকে পড়া শুরু করবে না, সে অনেক আগে থেকেই পড়া শুরু করেছে। সুতরাং তার এই ভিডিওটা দেখার দরকার নাই। তবে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যাদের মোটামুটি একটা টার্গেট থাকে, পাশ করব কিন্তু একটু ভালো মার্ক নিয়ে, অথবা A+ পাবো, 10-এ A+ হলেই হবে, মানে 80 হলেই হবে। তাদের জন্য এই ক্লাসটা, কারণ বাস্তবতা হলো আমরা অনেকেই এখনো আছি যাদের এই বই সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই, অ্যাটলিস্ট A+ বা 70 বা 60 পাওয়ার মতো ধারণা নাই। তাহলে তোমাকে যদি এখন কেউ 13 ঘন্টার ওয়ান শট ক্লাস দেয়, 26 ঘন্টার ওয়ান ওয়ান শট ক্লাস দেয়, এগুলো তুমি দেখো, এগুলো তো ওরা বিস্তারিত পড়িয়েছে, তুমি কোনটা রেখে কোনটা পড়বা? তাহলে তোমার মাথা কিন্তু পাগল হয়ে যাবে এটা পড়তে গিয়ে। আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি, যেগুলো সাধারণত বোর্ডে এসে থাকে। ওই বোর্ডে আসা প্রশ্নগুলো তোমাদেরকে আমি পড়িয়ে দিব, এবং কিছু জিনিস এক্সট্রা আমি তোমাদেরকে পড়তে বলবো, বুঝিয়ে দিব। এটা ফলো করলে তোমরা ইনশাল্লাহ 4টা মতো কমন পাবা, কারণ কোনো বোর্ডেই প্রত্যেকটা প্রশ্ন আনকমন বা কঠিন করে না, কিছু আছে গতানুগতিক করে, তার মধ্যে থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। তাহলে তারা কি করবে যারা 95 বা 100 পেতে চায়? কিছুই না ভাই, তোমরা বোর্ড বইটা পড়ো, কনসেপ্ট ধারণা নাও, চাইলে ক্লাসটা করতে পারো যদি কোনো বিষয়ে ডাউট থাকে। এরপরে তোমরা বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, ওইগুলা করো, এবং কিছু বিখ্যাত স্কুল, ক্যাডেট কলেজ, জেলা স্কুলগুলা বা ঢাকার কিছু স্কুল আছে, এগুলো তোমরা করতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথম সিকিউটা করব চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 3-তে একটা দেখো সিকিউ দেয়া আছে। এখানে দুইটা পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেয়া আছে। পদ্ধতি একে আছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। পরবর্তীতে পদ্ধতি 2-এ বলা আছে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর 4s1। আচ্ছা, গ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে না, আমরা শুরু করি। আচ্ছা, তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি? কৌণিক ভরবেগ এল, অথবা অনেকে এটাকে তোমরা MVR হিসেবেই মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। NH/2π। আচ্ছা, এখানে এনটা কি বলতো? প্রথমত একটু আমরা জেনে রাখি, এই উদ্দীপকের মৌলে মোট ইলেকট্রন কয়টা। দুইটা ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কিন্তু সেম, কোনটা সঠিক কোনটা ভুল এটা আমরা ঘতে দেখব। বাট এখানে মোট ইলেকট্রন সংখ্যা দেখো, গোনো 2, অর্থাৎ প্রথম 10 এবং 18 এবং 19, অর্থাৎ 19 পারমাণবিক সংখ্যা 19। 19 কার? পটাশিয়ামের। পটাশিয়ামের 19 যদি হয়, তাহলে তুমি একটু আইডিয়া করো তো কোনটা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা না এটা? 3D তে কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে 3D তে যায় না, 4s এ আসে। তাহলে এইটা, এর কারণ আমরা ঘতে ব্যাখ্যা করব, বাট সঠিক ইলেকট্রন বিন্যাস এইটা। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস যদি এইটা হয়, তাহলে এই মৌলটির যোজ্যতা ইলেকট্রন কোনটা? দিস 4s1, রাইট? 4s1 যদি ওর যোজ্যতা ইলেকট্রন হয়ে থাকে, তাহলে ওর এন এর মান কত, যেটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন এর মান কিন্তু 4। তাহলে তুমি পেয়ে গেলা এখানে এন এর মানটা আসলে 4। এটা আমরা অলরেডি জানি, রাইট? এটা ধ্রুবক, মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34। আর এটা তো অলরেডি ধ্রুবক। তাহলে দেখো, তুমি যদি এই বিষয়গুলো জানো, পাশে লিখে নিবা, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n=4, ধ্রুবক এত, h এত, and 2π। তাহলে মানগুলো বসাও, 4 ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 2π। ক্যালকুলেটরে যদি তুমি এটা বসাও, তাহলে তুমি আনসার পাবা 4.21 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, রাইট? তাহলে দেখো, এটাই তোমার কৌণিক ভরবেগের মান। এই টপিকটা কিছু বছর আগেও খুব একটা বোর্ডে দিত না, পছন্দ করতো না দেওয়া, এবং এমনকি বইয়েরও কিছুটা বাইরে ছিল, এগুলো বইয়ের
তেমন একটা টপিকটা আলোচনা ছিল না। এখন কিন্তু টপিকটা অ্যাড হয়েছে এবং বিগত কয়েক বছরে এই টপিকটা প্রচুর পরিমাণে বোর্ডে এসেছে। সো এই টপিকটা গুরুত্ব দিবা। প্রত্যেকবারই সহজ প্রশ্ন হবে, কৌণিক ভরবেগ বের করতে বলবে, হয় যোজ্যতা ইলেকট্রনের বের করতে বলবে, অথবা তোমাকে স্পষ্ট করে বলে দিবে যে এই ইলেকট্রনটির বের করো। সো প্রত্যেকবার একই সূত্র, জাস্ট এন এর মানটা চেঞ্জ হবে, আদারওয়াইজ বাকি সবই কিন্তু ধ্রুবক। সো এই বিষয়টা মাথায় রাখবা, বাকি সবকিছুই ধ্রুবক, জাস্ট এনটা চেঞ্জ হবে। এন এর মান কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, হুইচ উইল চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য ইলেকট্রন, রাইট? ওকে, এবার ঘ নাম্বারটা একটু লক্ষ্য করি। আচ্ছা, আমাদের ঘতে দেখো বলা আছে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসের কোন পদ্ধতি সঠিক বলে তুমি মনে করো, যুক্তি দাও। আচ্ছা, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2, এখানে আমরা আহ্বাও নীতির প্রয়োগ করব। আমরা আগে তুলে নিব পদ্ধতি 1 পদ্ধতি 2 দুইটা ইলেকট্রন বিন্যাস তুলে নিব। এরপরে আমরা বলবো আহ্বাও নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথমে কম শক্তির শক্তি স্তরে প্রবেশ করে। তারপরে তুমি কি লিখবা? যে প্রথমে লিখবা ইলেকট্রন প্রথমে কম শক্তির শক্তি স্তরে প্রবেশ করে। এখন তুমি লিখবা n প্লাস এল এর নিয়ম অনুসারে। দেখো n প্লাস এল এর নিয়ম কি? n প্লাস এল এর নিয়ম হলো কোন একটি অরবিটালের শক্তি নির্ণয়ের সূত্র। n বলতে কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। l বলতে কি বোঝায়? l এর মান নির্দিষ্ট। s এর জন্য l এর মান 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তুমি জাস্ট n প্লাস এল যদি বের করো তাহলে কিন্তু তুমি শক্তির মানটা জেনে যাবে। তাহলে চলো আমরা 4s এর ক্ষেত্রে বের করি, সরি 3d এর ক্ষেত্রে আগে বের করি। 3d এর ক্ষেত্রে n প্লাস এল ইকুয়ালস টু কি হবে বলো তো? এটা হলো n এর মান। এটার জন্য l এর মান কত আমি বললাম? s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, রাইট? তাহলে আমরা যদি এটা এখন বসাই, 3 প্লাস 2 which is 5। এবার আসো 4s এর জন্য। 4s এর জন্য n প্লাস l ইকুয়ালস টু n এর মান কত? 4s যেহেতু, তাহলে 4 আর s এর মান 0, দ্যাট মিনস 4। এখন তুমি আমাকে বলো 4 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়, 4 তার মানে ছোট, তাহলে 4 লেস দেন 5। সুতরাং 4টা কার ছিল? 4s এর মান, আর 5টা ছিল 3d এর মান। তাহলে লিখবা 4s লেস দেন 3d। তাহলে এইটা থেকে তুমি কি লিখতে পারো? এটা থেকে তুমি আসলে লিখতে পারো যে 4s এর শক্তি 3d এর তুলনায় কম। যেহেতু 4s এর শক্তি 3d এর তুলনায় কম, আহ্বাও নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথমে কোথায় যাবে? অবশ্যই 4s এ, দেন সে 3d তে যাবে, কারণ ইলেকট্রন সর্বদাই প্রথমে কম শক্তির শক্তি স্তরে আগে যায়, দেন বেশি শক্তির শক্তি স্তরে যায়। এখন প্রশ্ন আসতে পারে মাথায় যে আচ্ছা n প্লাস এল এর নিয়ম কি সবসময় এমন হবে? আচ্ছা, এমনও তো হতে পারে যে n প্লাস এল এর মান দুটার জন্য সেম। এই প্রশ্নে না, বাট এরকম হতেই পারে, তাই না? আমরা একটু দেখি সেরকম হলে কি হবে। ধরো 4p আর 3d কোন একটা মৌল পেলা, যেটা ইলেকট্রনটা 3d তে অথবা 4p তে গেল, এরকম একটা তুলনা তোমার করতে হইলো। এটার ক্ষেত্রে n প্লাস এল এর মান কত হবে? 4 প্লাস 1, 5। এটার ক্ষেত্রে 3 প্লাস 2 which is also 5। এখন 5 আর 5 তো সমান, ইকুয়াল, রাইট? তাহলে কি 4p আর 3d এটা কি ইকুয়াল? মোটেও না, কখনো ইকুয়াল না। তাহলে কার শক্তি এখানে বেশি, কার শক্তি কম হবে? যার ক্ষেত্রে n এর মানটা ছোট তার শক্তি কম, এবং যার ক্ষেত্রে n এর মানটা বড় তার শক্তি বেশি। সো ইন দিস কেস 4p এর শক্তি 3d এর তুলনায় অনেকটাই বেশি হবে। বোঝা গেল? তাহলে এই কেসে 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন 4p তে প্রবেশ করবে। তোমাদের থার্ড চ্যাপ্টারে এই ধরনের ম্যাথ, এই ধরনের সিকিউ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি টিচারদের জনপ্রিয়। তবে মনে রাখবা, ফিজিক্স, ম্যাথ এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি কি লিখলা এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, যদি তুমি ম্যাথটা ঠিক করে দিয়ে আসতে পারো।
ওয়াইল কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এটা দুইটা বিষয়ের আসলে মিশ্রণ। তোমাকে একই সাথে সঠিক তথ্য লিখতে হবে, আবার সেই তথ্যটাকে টিচারকে বোঝায় দিতে হবে। ফর এক্সাম্পল, আমাদের বেশিরভাগ গাইডগুলোতে একটা প্রশ্নের ব্যাখ্যা এত বেশি হিজিবিজি করে দেওয়া যে ওটা যদি তুমি আসলে খাতায় লেখো ওইভাবে, টিচার পড়তে গিয়ে কিছু মার্ক কাটাটা খুবই স্বাভাবিক। তাহলে কেমিস্ট্রিতে টেকনিকটা কি? কেমিস্ট্রিতে তুমি ম্যাথামেটিক্যালি সবকিছুকে প্রেজেন্ট করার চেষ্টা করবা। যেমন দেখবা N+L এর নিয়ম, এটা আমি একটু ম্যাথের মতো করলাম যে 4s এর ক্ষেত্রে, দেন লিখলাম 3D এর ক্ষেত্রে, আমি একটা গ্যাপ দিলাম, তারপরে সূত্রটা বসায় মানটা বের করলাম, দেন আমি লাস্টে গিয়ে গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন, এই চিহ্নগুলো ইউজ করলাম। হোয়ারাস বেশিরভাগ গাইডে কিন্তু তুমি দেখবা উত্তরগুলা ঢালাওভাবে বর্ণনা করা। অবশ্যই ওটা ভুল না, ওটাও সঠিক, বাট টু গেট মোর নাম্বার ইউ হ্যাভ টু, টিচারকে বোঝাইতে হবে যে আমি লিখছি এবং আমার লেখার মধ্যে সেগমেন্ট আছে, যাতে টিচার দেখে বুঝতে পারে আচ্ছা এখানেও এটা বোঝাতে চাইছে, এখানেও থিওরি বোঝাতে চাইছে, এখানে ম্যাথ বোঝাতে চাইছে। যদি টিচার এটা বুঝতে পারে এবং টিচারকে কম কষ্ট করতে হয়, তাহলে কিন্তু তোমার মার্ক অটোমেটিক ভাবে বেড়ে যাবে। সামনে আর আমরা আরো কিছু প্রশ্ন দেখব যেটা আমাদের গাইডগুলোতে অনেক বড় করে দেওয়া, বাট আমরা চাইলে ওটাকে 2-3 লাইন এমনকি খুবই ছোট করে ম্যাথমেটিক্যাল আকারে প্রকাশ করে আমরা জিনিসগুলোকে খুব সহজে সমাধান করতে পারি। এখন থার্ড চ্যাপ্টারে এই গেল এক ধরনের সিকিউ। আরেক ধরনের সিকিউ আছে, সেটা হলো আইসোটোপের পার্সেন্টেজ দেয়া থাকবে, তোমাকে ওটার আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে হবে। ধরো এক্সাম্পলটা আমার মনে নেই, তবে ধরো কপারেরই দুইটা আইসোটোপ ধরো দেয়া আছে, একটা ধরো আছে 65%, এই আইসোটোপটার ভর ধরে নাও 60, কত ছিল, 66 বা এরকম কিছু ছিল সম্ভবত। তো 66 কপার, এটা 65% পাওয়া যায় নেচারে, অ্যান্ড 63 কপার এটা পাওয়া যায় 35%। তাহলে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা খুবই সহজ। আমি ডাটা ভুল করছি কিনা না করছি এটা ডাজন্ট ম্যাটার, সূত্র সবসময় সেম। এই যে ভর দেখতেছো, তার সাথে পার্সেন্ট গুণ করবা, এই ভরের সাথে পার্সেন্ট গুণ করবা, সেই দুইটা যোগ করবা, ডিভাইডেড বাই 100 দিবা। এখানে আমি রাফ করলাম, বাট দেখাচ্ছি 66 ইন্টু 65% প্লাস 63 ইন্টু 35 ডিভাইডেড বাই 100। তুমি যদি এটা সলভ করো তাহলেই কপারের আপেক্ষিক পারমাণবিক ভরটা বেরিয়ে আসবে। তোমরা অবশ্যই এই ধরনের ম্যাথগুলোও করে যাবা, এগুলাও বিগত বছরগুলোতে বারবার এসেছে, সো এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং মডেল যে দুইটা আছে আমাদের, রাদারফোর্ড এবং বোরের মডেল, এখান থেকে আসলে এমসিকিউ আসার সম্ভাবনাটা অত্যাধিক, সিকিউ সাধারণত দিতে চায় না বা দেয় না। আচ্ছা, এই গেল আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আর তেমন কিছু তোমাদের পড়তে হবে না সিকিউ এর জন্য। এবার আসো আমরা চ্যাপ্টার 4 নিয়ে একটু কথা বলি। দেখো চ্যাপ্টার 4 পর্যায় সারণী, তাই না? তো পর্যায় সারণী চ্যাপ্টারটা সিকিউ এর জন্য যতটাই গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ হোক না কেন, এটা তোমাকে, অর্থাৎ পর্যায় সারণীটাকে তোমাকে ভালো মতো আয়ত্ত করতে হবে, জাস্ট বিকজ এই পর্যায় সারণীগুলো আসলে উদ্দীপকে থাকবে। কোনটা কোন পর্যায়ে আছে, ধরো 2-3টা মৌল গ্যাপ দিয়ে অন্য একটা মৌল দিয়ে দিল, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা কোন মৌল। সো পর্যায় সারণীটা একটু ভালো মতো পড়বা, প্রথম 30টা পড়লেই মোর দেন এনাফ। তবে গ্রুপ 1 এর মৌলগুলো, গ্রুপ 2 এর মৌলগুলো, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। অনেকেই ছন্দ দিয়ে মনে রাখো, অনেকে নর্মালি মনে রাখো। যারা ছন্দ জানো না তারা একটু মনে রাখবা যে গ্রুপ 1 যেটা, গ্রুপ 1 অর্থাৎ ক্ষার ধাতু HLiNa, এটা তোমরা মনে রাখতে পারো যে হাই হাই লিনাকে রবি সাজাবে ফ্রান্সে, ফ্রান্সে। আর গ্রুপ 2 তোমরা মনে রাখতে পারো এটা অর্থ হলো বিরিয়ানি, মোগলাই কাবাব, সরিয়ে বাটিতে
রাখো। গ্রুপ 1 and 2 তোমরা এভাবে মনে রাখতে পারো। গ্রুপ 17টাও তোমাদের মনে রাখতে হবে, তবে ওটার জন্য কোনো ছন্দ আশা করি প্রয়োজন হবে না, ওটা কয়েকটা জাস্ট মূল তোমাকে মনে রাখতে হবে। তোমরা চাইলে যাদের এখনো মুখস্থ হয়নি ছন্দটা খুব দ্রুত দেখে তোমরা মুখস্থ করে ফেলতে পারবা। আচ্ছা, এবার আসো আমরা সিকিউটা একটু দেখি। আচ্ছা, চ্যাপ্টার 3 এর আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হলো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতা, অর্থাৎ ক্রোমিয়াম অ্যান্ড কপার এই দুটোর ক্ষেত্রে এই দুটো ব্যতিক্রম, রাইট? এখানে লাস্টে গিয়ে কি হয়, এখানে লাস্টে গিয়ে আসলে 3D4 হয় অ্যান্ড 4s2 হয়। তো এটা আসলে গতানুগতিক নিয়মে হয়, কারণ দেখো 4s এর শক্তি 3D এর তুলনায় আমরা জানি কম। সো ইলেকট্রনটা সর্বপ্রথমে 4s এ যাবে, দেন 3D তে আসবে, এটাই নিয়ম। 4s2 কমপ্লিট হয়ে গেছে, এরপর 1 2 3 4 এভাবে 4টা হয়েছে এখানে। সো এটাই নিয়ম, ইন জেনারেল এটাই হওয়া উচিত। বাট কি হয় আসলে, এখানে 4 না হয়ে এখানে 5 হয়, এবং এখানে 2টা আসলে মানে এখান থেকে যেহেতু ইলেকট্রনটা যায় তাই এখানে 1 হয়ে যায়। এটা কেন হয়? কারণ দেখো, যতগুলো পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে সবারই জীবনের একমাত্র উদ্দেশ্য স্থিতিশীলতা অর্জন। স্থিতিশীলতা অর্জনের বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন উপায় আছে। যেমন ইলেকট্রন ত্যাগ করে কেউ, কেউ ইলেকট্রন গ্রহণ করে, কেউ ইলেকট্রন বন্ধন অর্থাৎ শেয়ার করে বন্ধন তৈরি করে, নানান উপায় আছে। ওয়ান অফ দোজ টেকনিক্স ইজ দিস, তার মধ্যে একটা টেকনিক এইটা দেখো। 3D5 অর্থাৎ আমরা জানি ডি অরবিটালের ধারণ ক্ষমতা 10, রাইট? যে কোনো অরবিটাল যদি পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে সে এমনি নর্মাল আংশিক পূর্ণ থাকার চেয়ে বেশি সুখী থাকে, বেশি তোমার স্থিতিশীল থাকে। তাহলে 3D4 এর তুলনায় 3D5 বেশি স্থিতিশীল। এই জন্য 4s2 এর একটা ইলেকট্রন 3D4 এ এসে 3D5 গঠন করবে, যাতে করে ক্রোমিয়াম বেশি স্থিতিশীলতা অর্জন করে। কপারের ক্ষেত্রেও সেম জিনিস ঘটে, 3D9 হয় এখানে, আর এখানে 4s2 আগেই ছিল। তাহলে এখানে কি ঘটবে, এখন 3D9 তো স্থিতিশীল না, 3D এর জন্য 10 হয়ে যাবে, ওই একটা ইলেকট্রন যোগান দেবে এই 4s, তাই তার 1 হয়ে যাবে। এটার ব্যাখ্যা এটাই যে যদিও ইলেকট্রন সমূহ প্রথমে 4s এ যাওয়ার কথা কারণ শক্তি কম, কিন্তু 3D4 এর তুলনায় ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D4 এর তুলনায় 3D5 অধিক স্থিতিশীল হওয়ার কারণে 4s থেকে একটি ইলেকট্রন 3D4 এ এসে 3D5 পূর্ণ করে এবং স্থিতিশীলতা অর্জন করে। তাই লাস্ট ইলেকট্রনটি 4s এ না গিয়ে 3D তে আসে। সেম গোস ফর দিস, এটা অর্ধপূর্ণর বদলে আমরা লিখবো 3D10 হওয়ার জন্য, একই যুক্তি, স্থিতিশীলতা অর্জন। এটাও একটু দেখে নিবা। আচ্ছা, এবার আসো এই সিকিউটা আমরা একটু দেখি, খুবই সহজ সিকিউ। বলা আছে ns1 n এখানে 5, তার মানে 5 নং পর্যায়ের প্রথম মৌল, s1 যেহেতু, তার মানে প্রথম গ্রুপের 5 নং মৌলটা আমরা এখানে যেটা লিখছিলাম ওর সাথে মিলায় দেখো, এটা তাহলে কি হচ্ছে, হাই লি না কে রুবি, তার মানে রুবিডিয়াম, রাইট? 5 নম্বর রুবিডিয়াম, এটা রুবিডিয়াম। এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে কিন্তু করে দেখাতে হবে না যেটা আসলে কোন মৌল, তুমি উদ্দীপকটা বুঝতেছো কিনা এটা আসলে তোমার নলেজ দিয়ে জাস্ট বুঝতে হবে, দ্যাটস ইট। এবার আসো এক্স কি, ns2 np1, যেখানে n এর মান 3, তার মানে 3s2 3p1, তার মানে এটা কি আসলে, এটা অ্যালুমিনিয়াম, রাইট? অ্যালুমিনিয়াম। ns2 অর্থাৎ 3s2 3p1। লাস্ট এটা দেখি আমরা, y ইকুয়ালস টু ns2, এখানে nটা আসলে 3, তার মানে 3s2, অর্থাৎ এটা ম্যাগনেসিয়াম। আর z দেয়া আছে, এটার পারমাণবিক সংখ্যা 25, তার মানে ম্যাঙ্গানিজ। এই জিনিসগুলো তোমাকে জাস্ট বুঝতে হবে, তুমি রাফ করে বোঝো, খাতার পেছনে রাফ করতে পারো, অথবা নিজেই বুঝতে পারলে বোঝার চেষ্টা করো, বাট তুমি বুঝলেই চলবে। বলছে জেড এর অবস্থান নির্ণয় করো, অর্থাৎ ম্যাঙ্গানিজের অবস্থান। তাহলে খুবই সহজ, প্রথমত লিখবা উদ্দীপকের জেড মৌলটির পারমাণবিক সংখ্যা 25, সুতরাং মৌলটি হলো ম্যাঙ্গানিজ। তারপরে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করবা, রাইট? 1s2 2s2 2p6 3s2 3p6, আর কয়টা দেখো, কয়টা হলো, 10টা 18টা, আরো 7টা, তাই না? আচ্ছা, তাহলে আরো 7টা কিভাবে দিব, 3d5 4s2, ব্যাস হয়ে গেল। তাহলে এটা হলো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব, এটা আমাদের প্রথম 30টা একটু দেখে নিব। প্রথম 18টা তো নর্মাল নিয়মেই হয়, তারপরে তো আমি 19 নম্বরটা দেখাইলাম যে প্রথম ইলেকট্রন যাচ্ছে 4s এ, 4s যখন পূর্ণ হয়ে যাবে 2, তখন এখানে হইতে থাকবে, তারপরে আবার ক্রোমিয়াম এসে ব্যতিক্রম ঘটবে। আচ্ছা, তার মধ্যে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস এইটা। এখন তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে জাস্ট একটু রুল জানতে হবে। পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় মানে সেই মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয়।
পর্যায় নির্ণয় খুবই সহজ। দেখো সর্বোচ্চ এন এর মান, অর্থাৎ এখানে দেখো সর্বোচ্চ এন এর মান কত, 4। সুতরাং তুমি লিখবা পর্যায় ইকুয়ালস টু 4। কোনো যুক্তি দিতে হবে না, কোনো যুক্তির প্রয়োজন নেই, পর্যায় ইকুয়ালস টু 4। এবার তুমি এখানে লিখবা যে আমরা জানি কোনো মৌলের ডি অরবিটাল যদি ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেই মৌলের গ্রুপ সংখ্যা হয় ওই ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা এবং পরবর্তীতে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন সংখ্যা আছে তার যোগফল। অনেকে এটাকে এভাবেও বলে যে 4s এ যা আছে যদি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাহলে 4s এ যা আছে সেটা এবং ঠিক তার আগের ডি অরবিটালের যোগফল, একই কথা। তাহলে তুমি কি লিখবা, ওই কথাটা লেখার পর লিখবা গ্রুপ ইকুয়ালস টু 5 প্লাস 2 7 অ্যান্ড দ্যাটস ইট। 4 থেকে 5 লাইন হবে, এর বেশি তোমার কোনোভাবে দেওয়ার প্রয়োজন নেই। তোমার যেটুকু উত্তর চাইছে তুমি সেটুকু অ্যান্সার করবা। বেশি করতে গেলেই সেখানে মার্ক কাটার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ কোনো টিচারের প্রিফার অন্যরকম করে, একটা জিনিসকে প্রিফার একজন একভাবে করে অন্যজন অন্যভাবে করে। সো আমরা প্রিসাইজ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা তো গেল 5 এ গেছে অর্থাৎ দিতে গেছে, এর জন্য এটা যদি শুধুমাত্র এস অরবিটালে যেত, ফর এক্সাম্পল আমরা যে দেখেছিলাম না তোমার ইসের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে 3s2 3p5 3p6 এবং লাস্টে গিয়ে 4s1 ছিল। এটা কি কোনো কিছু ডি অরবিটালে প্রবেশ করেছিল? উত্তর হলো না। তাহলে এটার পর্যায় কত? পর্যায় তো সবসময় সেম 4, যেহেতু এটা সর্বোচ্চ 4 এ গিয়েছে। কিন্তু দেখো এর ইলেকট্রন, লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? এস এ। যদি কারো লাস্ট ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন প্রবেশ করবে সেটাই তার গ্রুপ সংখ্যা। তাহলে এটার গ্রুপ কত? 1। ঠিক আছে। আর যদি পি তে প্রবেশ করে, লাস্ট ইলেকট্রনটা পি তে প্রবেশ করে, ধরো টু পি, আমরা এটা নেই 1s2 2s2 2p4। ঠিক আছে, এটা কার ইলেকট্রন বিন্যাস দেখো তো একটু, অক্সিজেন, রাইট? আচ্ছা, তাহলে যখনই পি তে প্রবেশ করবে তোমার কাজ থাকবে পি এর এইটা ঠিক তার আগের এস যোগ করবা কার সাথে? 10 এর সাথে। তার মানে এর গ্রুপ কি হবে? 10 প্লাস 4 প্লাস 2 অর্থাৎ গ্রুপ 16। বোঝা গেল? এই হলো 3টা রুল। আর এটারও কি হবে, পর্যায় কি হবে দেখো, সে সর্বোচ্চ কত? 2, দেন পর্যায় 2, দ্যাটস ইট। আচ্ছা, এবার আমাদের মৌলের কিছু ধর্ম আছে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই জিনিসগুলো একটু পড়তে হবে। এখানে একটা সহজ আইটেম দেয়া আছে, সেটা হলো MXY এর আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, এমটা কি আমরা বললাম? এম হইল রুবিডিয়াম, এক্স কি? অ্যালুমিনিয়াম, ওয়াই কি? ম্যাগনেসিয়াম। আচ্ছা, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, সেটা হলো তোমরা আকার দিয়ে মনে রাখবা। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে তো আসলে রোলিংটা ডিফারেন্ট ডিফারেন্ট, তো আমি চেষ্টা করতাম এটা আকার দিয়ে সবসময় মনে রাখার। ঠিক আছে। আচ্ছা বলো তো এর মধ্যে আকার সবচেয়ে বেশি কার? আমরা জানি যে মৌলসমূহ ওপর থেকে যত নিচে যায়, একটা নির্দিষ্ট গ্রুপে যত ওপর থেকে নিচে যাইতে থাকবে অর্থাৎ ওর লাস্ট অরবিটাল যত বড় হবে, আমরা রুবিডিয়ামের ক্ষেত্রে এখানেই দেখতেছি এর এন এর মান কত? 5। তার মানে এর অরবিটাল সংখ্যা কত? মোট 5টা অরবিট সংখ্যা, সরি 5টা। তার মানে এর আকার কিন্তু অনেক বড়। আকারের দিক দিয়ে সবচেয়ে বড় রুবিডিয়াম, আকার সবচেয়ে বড় রুবিডিয়াম। দেন আসলো অ্যালুমিনিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম একই পর্যায়ে অবস্থিত, প্রথমে ম্যাগনেসিয়াম অবস্থিত, তারপরে অ্যালুমিনিয়াম। তার মানে আমরা এটাও জানি যে একটা নির্দিষ্ট পর্যায়ে মৌলসমূহ যত ডান দিকে যায়, আকার সমূহ ততই কমতে থাকে। তাহলে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম কিন্তু বড়। কেন কমতে থাকে একটু দেখো, এরও অরবিটাল সংখ্যা 3, অরবিট সংখ্যা 3, কক্ষপথ এরও 3, এর লাস্টে 2টা ইলেকট্রন, এর 3টা ইলেকট্রন। এখন বলো নিউক্লিয়াস 2টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে ছোট করবে নাকি 3টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে? কারণ নিউক্লিয়াস তো ইলেকট্রনকে আকর্ষণ করবে, রাইট? নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। তো কি হবে, যার 3টা আছে সে একটু বেশি চুপসে যাবে আকর্ষণের কারণে। সো 3টা অরবিট বা কক্ষপথ থাকার সত্ত্বেও অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের তুলনায় একটু বেশি চুপসে যাবে, সো আকারটা একটু ছোট হয়ে যাবে। তাহলে এটা হলো দূরে কেন লিখলাম, আচ্ছা
এটা হলো তাদের আকার, রুবিডিয়াম সবচেয়ে বড়, দেন ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম। এটা তোমরা এমসিকিউতেও কাজে লাগাতে পারো। তাহলে আয়নীকরণ শক্তির ক্রম কি হবে? আয়নীকরণ শক্তির ক্রম হবে ঠিক উল্টো, সবচেয়ে কম হবে রুবিডিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম। এখন কথা হলো যে তুমি তো আকার দিয়ে তো তুমি বের করলা, ঠিক আছে, বাট যুক্তি তো দিতে পারবা না। পারবা? কেন পারবা না? দেখো, তুমি বলবা ঠিক আকারের ক্ষেত্রে যা পড়ছো তার ব্যতিক্রম। তুমি বলবা দেখো, আমরা আকারের ক্ষেত্রে পড়ছি একটা গ্রুপের ওপর থেকে যত নিচে যাব আকার তত বাড়তে থাকবে। তাহলে লিখবা, আমরা জানি কোনো গ্রুপের যত ওপর থেকে নিচে যাওয়া যাবে আয়নীকরণ শক্তির মান তত কমতে থাকে। হয়ে গেল। এবার আসো এই সম্পর্কটা অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। তুমি বলবা কোন একটি পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যায়, আকারের ক্ষেত্রে বলছিলাম কমতে থাকে, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বলবো যত বাম থেকে ডানে যাব আয়নীকরণ শক্তি বাড়তে থাকে। দ্যাটস ইট, হয়ে গেল, ব্যাস, সিকিউ কমপ্লিট। আয়নীকরণ শক্তিটা আসবে, আয়নীকরণ শক্তি আসবে এবং ইলেকট্রন আসক্তি আসার সম্ভাবনা আছে। দুইটা একটু বই থেকে পড়ে নিবা, দেন সিকিউ প্র্যাকটিস করবা। আচ্ছা, চ্যাপ্টার 4 শেষ। চ্যাপ্টার 4 এর বাইরে থেকে কোশ্চেন করার সম্ভাবনা খুবই কম। এবার আসো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 বন্ধন। আচ্ছা, এখানে খুবই সিলেক্টেড প্রশ্ন হয়, খুবই সিলেক্টেড টপিক থেকে। আমি একটা সিকিউ করাবো, দেন তোমাদের আমি একটা টেকনিক শিখাই দিব, আর একটা সিকিউর আইডিয়া আর কি, তাহলে হয়ে যাবে। দেখো, এখানে পি বলা আছে 2 8 7, দ্যাট মিনস 17, দিস ইজ ক্লোরিন। আর দেয়া আছে 2 8 5 15, দ্যাট মিনস ফসফরাস। আর এটা 2 8 1, তার মানে সোডিয়াম। ক্লোরিন, পটাশিয়াম, সরি, ফসফরাস অ্যান্ড সোডিয়াম। বলছে পি ও কিউ। আচ্ছা, আমরা একটু লিখে নেই। বলবা উদ্দীপকের পি এবং কিউ মৌলটি যথাক্রমে, আমি সমান চিহ্ন দিয়ে দেখাচ্ছি, পি হলো ক্লোরিন। এখানে বলা থাকবে যে পি কিউ আর কোনো মৌল নির্দেশক সাংকেতিক চিহ্ন নয়। আচ্ছা, পি সমান সিএল। তারপরে কিউ ইকুয়ালস টু সোডিয়াম। বলছে পি ও কিউ দ্বারা গঠিত যৌগের গঠন ব্যাখ্যা করো। পি ও কিউ দ্বারা কি গঠিত হয়? বিক্রিয়াটা লেখো। দেখো, লিখবা পি ও কিউ দ্বারা গঠিত যৌগ Na প্লাস Cl 2 NaCl। বিক্রিয়াটা লিখে ফেললাম। এখন তার মানে যৌগ কি? এইটা। এখন তুমি লিখবা NaCl কি যৌগ? বলতেছি কেন আয়নিক যৌগ সেটা বলতেছি। ওকে, তোমাকে প্রথমত এই ধরনের প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে বুঝতে হবে যৌগটা কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ। এটা বোঝার টেকনিক খুবই সহজ। দেখো তো, সোডিয়াম কি একটা ধাতু না? অবশ্যই ধাতু। ক্লোরিন ধাতু না, ক্লোরিন কি একটা অধাতু। যখনই একটা ধাতু এবং অধাতু যুক্ত হবে, তোমার লেভেলে তুমি বুঝে নিবা ধাতু এবং অধাতু থাকলে সেটা কি যৌগ? আয়নিক যৌগ। আয়নিক যৌগে কি হয়? ডটস গুলো কানেক্ট করো। আয়নিক যৌগে কি হয়? ইলেকট্রন আদান প্রদান হয়, রাইট? ওকে। এবার যদি দুইটা অধাতু থাকে, যেমন HCl, এইচ কি ধাতু? না। Cl না, দুইটা অধাতু। দুইটা অধাতু যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। ওটার টেকনিক আমি শিখাই দিব। আবার যদি এরকম থাকে সি, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন দুইটার মধ্যে কেউই কি ধাতু অধাতু? মানে ধাতু না, তো দুইটাই অধাতু। দ্যাট মিনস এটা কি ধরনের যৌগ? সমযোজী যৌগ। সো প্রথমত আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ, এবং সেই অনুযায়ী আমাদের উত্তরটা করতে হবে। এবং দুইটার ক্ষেত্রে এই লাইন পর্যন্ত সেম। তুমি বিক্রিয়া করাবা অথবা কোনো সময় যৌগ সরাসরি থাকলে লিখবা যে একটি একটি আয়নিক যৌগ অথবা এটি একটি সমযোজী যৌগ। দেন তোমার কাজ থাকবে আয়নিক যৌগের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করা, এবং এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে কোনো স্পেশাল কিছু করতে হবে না, জাস্ট ইলেকট্রন বিন্যাস। তাহলে Na Cl, তাহলে Na এখানে 11 দিবা, এটা 17 দিবা। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে লাস্টে গিয়ে কি দাঁড়াবে? 3s1। আমি লাস্টেরটা লিখলাম আর কি শুধু, ঠিক আছে, সামনের গুলো লিখলাম না। আর এটা 3p5 আর এটা 3s2, দুইটাই লিখলাম আমি। ওকে, এখন আমরা বলবো পরে, ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ, সো মনোযোগ দিয়ে শোনো, একটু নোট করে রাখো যাতে পরীক্ষায় এভাবে লিখতে পারো। পরীক্ষায় কিন্তু ভাষাটা লেখা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট।
তুমি তোমার বন্ধুর থেকে বেশি পাবা না কম পাবা, যদিও দুজন একই লিখছো, ধরো দুজন একই লিখছো, বেশি পাবা না কম পাবা, এটা কিন্তু বাংলা, সমাজ, ধর্ম, ইংলিশে যেমন ডিপেন্ড করে, তেমন ভাবে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রিতেও আংশিক হলেও ডিপেন্ড করে। ওগুলো তো অনেক বেশি ডিপেন্ড করে, বাট এই দুটো সাবজেক্টে কিন্তু ডিপেন্ড করে। বাট ইন কেস অফ ফিজিক্স অ্যান্ড ম্যাথ অত বেশি ডিপেন্ড করে না, বাট এগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো তুমি এখন কি লিখবা? সোডিয়াম পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি ইলেকট্রন ত্যাগ করবে। আবার লিখবা ক্লোরিন পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গন ব্র্যাকেটে দিবা 18 এর বিন্যাস লাভ করার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হবে বা গ্রহণ করবে। ব্যাস, গেল। কিন্তু এবার তুমি যে কথাটা বলছো ওটাকে গাণিতিকভাবে প্রকাশ করো। কিভাবে? এন এ মাইনাস একটা ইলেকট্রন এন এ প্লাস, ওকে, সিএল মাইনাস যোগ, সরি মাইনাস না, সিএল একটা ইলেকট্রন সিএল মাইনাস। এটাকে 1 নং সমীকরণ দাও, এই অভ্যাসটা করে ফেলবা। 1 আর 2 এই সমীকরণ দেওয়ার অভ্যাস করে ফেলবা, তাতে তোমার লাইনটা দেখতেও বড় হবে, টিচার বুঝতেও পারবে যে ও ম্যাথ বেশি করছে, সো কাটা যাবে না। 1 যোগ 2 থেকে পাই, 1 যোগ 2 থেকে কি পাই দেখো, ইলেকট্রন ইলেকট্রন কেটে যায়, দ্যাট মিনস আমি এই রিয়াকশনটা পেয়ে যাই আসলে Na প্লাস সিএল। আচ্ছা, অনেকের মনে হতে পারে যেখানে দুইটা Na, এখানে দুইটা সিএল। হ্যাঁ, তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই, তুমি এখানে দুইটা দাও, এখানেও দুইটা দাও, এখানেও দুইটা দাও। ক্লোরিন দুইটা আসছে না, তাহলে দুইটা, এই দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিন গ্রহণ করবে, দুইটা, সবই দুইটা, তাহলে এখানেও দুইটা, সিএল দুইটা সামনে দেওয়া হচ্ছে, আমি এখানে দিলাম। দেন কি দাঁড়ালো? 2 Na প্লাস প্লাস 2 সিএল মাইনাস। ব্যাস, তোমার কিন্তু গাণিতিক পার্ট শেষ। বাট একটা ফিগার তো দিতে হবে, রাইট? ফিগার দেওয়া খুবই সহজ, একটু লক্ষ্য করো, আমরা ফিগারটাও এঁকে ফেলি। আয়নিক যৌগগুলা কি করে? ইলেকট্রন একজন ত্যাগ করে অন্যজন গ্রহণ করে, রাইট? সো একটা কম্পাস নিবা, নিয়ে ভেতরে ছোট্ট করে সোডিয়াম লিখবা এবং এটা তার নিউক্লিয়াস আঁকাবা। বাইরে একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ এবং ফাইনালি 3টা কক্ষপথ। ওকে, তাহলে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 এবং লাস্টে গিয়ে 11। এবং ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় দিবা, কারণ আমরা জানি ইলেকট্রনগুলো কি আকারে থাকে? জোড়ায় জোড়ায় থাকে, রাইট? এরপরে ক্লোরিন আঁকাবা। ক্লোরিনটা আমার জায়গা কম, তাই আমি ছোট করে আঁকাই। 1 2 3। খুবই সুন্দর চিত্র আঁকি আমি, তোমরা অলরেডি বুঝতে পারছো। তোমরা অবশ্যই কম্পাস ইউজ করবা, চিত্রগুলো সুন্দর হওয়া জরুরি। সেটার ক্ষেত্রে কি দিব? 1 2 1 2 3 4 5 6 7 8, মোট 10টা হলো। আরো কয়টা? 7টা। সো এই 7টার মধ্যে একটু লক্ষ্য করো, একটা থাকবে বেজোড়, বাকি 6টা কিন্তু জোড়। এখন কি হবে? এই সোডিয়াম ওর একটা ইলেকট্রন এইখানে পাঠিয়ে দিবে, তীর চিহ্নতে দেখিয়ে দিলাম। আর একটু পাশাপাশি একটা, এরপরে এখানে এটা দিবা। এখন সোডিয়ামের দেখো লাস্ট ইলেকট্রনটা যখন চলে গেল, তখন সোডিয়ামের এখন কয়টা কক্ষপথ থাকলো? 2টা না? এই 1 এই 2, ইলেকট্রনগুলো দিয়ে দিবা, 2 দিবা, 8 দিবা। এখন এটা কার গঠন? এটা হলো সোডিয়াম প্লাসের গঠন। এবার পাশেই একটা ক্লোরিন আঁকবা। ক্লোরিনের কিন্তু 3টাই আছে এবং বাকি সব ইলেকট্রনের সাথে মাত্রই যে ইলেকট্রন গেল সেটাও আছে। তাই এটা কি ক্লোরিন? আসলে না, এটা ক্লোরিন মাইনাস। ব্যাস, লিখবা ফিগার NaCl এর গঠন। দ্যাটস ইট। তুমি এই চিত্র এবং ম্যাথমেটিক্যাল পার্ট দিলে অনেকে বলে যে বন্ধন থেকে দিতে হয় না, কারণ এখানে মার্ক কাটে। বাট তুমি যদি ওই ম্যাথমেটিক্যাল পার্ট অ্যান্ড চিত্রটা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার মার্ক কাটার কোনো জায়গা টিচার পাবে না। এবার সমযোজী বন্ধনটা আমরা দেখে নিই, যেটা এখানে নেই। এখানে যেটা আছে ঘ, ওটা আমরা একটু পরে দেখি। ওকে, সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা একটা যৌগ নিই। হ্যাঁ, আমরা CO2 নেই, ঠিক আছে? CO2, এটা সমযোজী আমরা কিভাবে বুঝলাম? কারণ কার্বনও অধাতু, অক্সিজেনও অধাতু, অধাতু অধাতুর বন্ধন সর্বদাই সমযোজী বন্ধন। তাহলে আমরা বলবো এটা একটি সমযোজী বন্ধন। তারপরে কার্বনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2
2p2, রাইট? ওকে, এখন আয়নিকের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস এখানেই থেমে গিয়েছিলাম, বাট সমযোজীর ক্ষেত্রে আমরা এখানে থামবো না। আমরা কি করব, সমযোজী আসলে কি, ও বন্ধন করতে চায় না, তাই ওকে একটু খোঁচাইতে হয়, অর্থাৎ ওকে এক্সাইটেড করতে হয়, ঠিক আছে, একটু এনার্জি দিতে হয়, ধাক্কা দিতে হয়। তো ওকে যদি ধাক্কা ধাক্কি একটু বেশি করে করো, ও কি করবে, ওর লাস্ট অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে এগুলাকে রিঅ্যারেঞ্জ করবে। কিভাবে, দেখো, 2s এটাকে ফাঁকা রাখবে এভাবে, 2p কে তিনটা অংশে ভেঙে ভেঙে দিবা, 2px, 2py, 2pz, এন্ড সিম্পলি কি করবা, এই যে দেখো লাস্ট অরবিটালের ইলেকট্রন মোট কয়টা, লাস্ট অরবিটে চারটা, এই চারটা ইলেকট্রন একে একে দিয়ে যাবা, 1 2 3 4। ধরো ওর যদি 5টা থাকতো কি করতাম, আবার এখান থেকে শুরু করতাম, 6টা থাকলে আবার এখানে, আন্ডারস্টুড? আমি সবগুলো একবার দিয়ে যাব, দেন শুরু থেকে শুরু করব। ওর তো 4টা আছে, তাহলে এগুলো আমার দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি কি করব, এটার জন্য আমি একটা ঘর আঁকবো, এটার জন্য আমি একটা ঘর আঁকবো, বাট 3 খণ্ডে, ঠিক আছে? এখন দেখো তো প্রত্যেকটা ইলেকট্রন কয়টা, একটা, সো আমি এরকম করে আঁকবো। দেখো আমার আঁকানোটা একটু লক্ষ্য করো, এইভাবে আঁকবা, বুঝতে পারলাম? তাহলে দেখো ওর বেজোর ইলেকট্রন কয়টা, 4টা, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অড নাম্বার অফ ইলেকট্রনসকে কাউন্ট করব। এখন অনেকের প্রশ্ন, যে চিত্র যদি এরকম থাকে, যদি এখানে 2টা থাকে তাহলে চিত্র কেমন হবে, এইরকম হবে, ঠিক অপোজিট। এগুলো আসলে ইলেকট্রন, আর এই চিহ্ন দিয়ে তাদের স্পিন বোঝাচ্ছে, এটা আমরা এইচএসসি তে আবার জানবো, বাট আপাতত তুমি এভাবে দিয়ে যাবা। এখন বুঝতে হবে না যেগুলা কি, বাট এগুলো মার্ক, তুমি যে ধরো সিলেক্টেড সিকিউ পড়তেছো, সো যদি এই সিকিউ আসে, তুমি কি চাইবা তুমি 10-এ তোমাকে 6 দিক? অবশ্যই না। তুমি সব ঠিক করে আসলে 6 দিক এরকম চাইবা? কখনোই না। তাই আমরা যখন অ্যান্সার করব, আমরা সিলেক্টেড পড়লেও যেটা আসবে সেটা যেন 100% মার্ক পাই, এটা এনশিওর করব, ঠিক আছে? ওকে, এবার কার্বনের কথা গেল, অক্সিজেনের কথায় আসো তো। অক্সিজেনেই আমরা শিখে যাব যে কিভাবে একটু 4-এর বেশি থাকলে করতে হয়। দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p4। ওকে, এতে তো হবে না, আমরা এক্সাইটেড করতে হবে একে, রাইট? কারণ এরা ইলেকট্রন বিক্রিয়া করতে চায় না, তাদেরকে ধাক্কাবো, ধাক্কাবো, একটু খোঁচাবো, তাই না? খোঁচানোর চিহ্ন কি, এদের মাথায় এই যে দেখো মাথা গরমের চিহ্ন দিয়ে দেবো। তারপরে কি করব, 1s2, 2s, 2px, 2py, 2pz। এখন কি করব, দেখো তো ওর ইলেকট্রন মোট 6টা, তাহলে আগে দেই 1 2 3 4 5 6, ব্যাস হয়ে গেল। এবার কি করব, এর জন্য একটা ঘর, আর এই তিনটার জন্য এই একটা ঘর, যেটাকে আমি এভাবে ভাগ করে দিব। একটা ঘরকে আসলে 3টা খণ্ডে ভাগ করবো, কারণ সবাই পি এর অন্তর্গত, তো তাই। এখানে কয়টা ইলেকট্রন, 2টা, একটা এভাবে দিবা, একটা এভাবে দিবা, এখানেও 2টা, একটা এভাবে, একটা এভাবে, বাকিগুলা জাস্ট এভাবে। ওকে, এবার লেখার পালা। আশা করি এটা বুঝতে পারছি, না বুঝলে আরেকটু সামনে গিয়ে একটু দেখে নাও, একবার দেখে বুঝতে পারবা। বলবা কার্বনের শেষ কক্ষপথে 4টি বেজোর ইলেকট্রন বিদ্যমান। কয়টি? 4টি। অক্সিজেনের শেষ কক্ষপথে 2টি বেজোর ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা, তোমার কাছে 4 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 2 টাকা আছে। 4 টাকায় হয় না। তোমার কাছে 4 কোটি আছে, তোমার বন্ধুর কাছে 2 কোটি আছে, তোমরা সমান সমান ব্যবসা করতে চাচ্ছ, হবে না। কিন্তু তোমার বন্ধুর মতো একজন, যার কাছে কিনা 2 কোটি টাকা আছে, তোমার বন্ধু যদি দুইজন একসাথে আসে, যে আমার কাছে 2 কোটি বন্ধু, ওর কাছে 2 কোটি, তোর তো 4 কোটি, হবে না? তাহলে তোমার বন্ধুর পার্ট মিলেও দুজন মিলে 4 কোটি, তুমি 4 কোটি, তাহলে কিন্তু হবে। কার্বন একাই দিচ্ছে কয়টা ইলেকট্রন? 4টা। ওইটা নিতে একটা অক্সিজেন আসলে হবে না, তো অক্সিজেন একটা দিতে দিবে হলো 2টা, ব্যবসা করবে না, 2টা দিবে, তাহলে আরেকটা অক্সিজেনকে সাথে নিয়ে আসবে, তাহলে একটা অক্সিজেন 2টা, আর একটা অক্সিজেন আরো 2টা, মোট 4টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটি কার্বনের সাথে 2টি অক্সিজেন যুক্ত হবে। এখন আসলে এত নাটক করার দরকার নেই, আমরা যদি যৌগের দিকে তাকাই তাহলেই দেখতে পারবো একটি কার্বনের সাথে 2টি অক্সিজেন যুক্ত হবে। তাহলে আমরা লিখবো কার্বনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন বিদ্যমান, অক্সিজেনের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন বিদ্যমান। সুতরাং কার্বন এবং একটি কার্বন এবং 2টি অক্সিজেন পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অষ্টক পূরণ করবে। দ্যাটস ইট। এরপরে আমার চিত্র কিভাবে আঁকাবো, আমি চিত্রটা একটু রাফ করে বোঝায় দেই। এটার চিত্রটা সহজ, ওটা যেমন 2বার আঁকতে হয়েছে, এটা 2বার আঁকতে হবে না। দেখো কার্বন একটা, সো এটাকে মিডল আঁকো, 1 2। ওকে, এখন আমরা কি করব, কার্বনের মোট 4টা ইলেকট্রন ছিল, তাই না? আমরা জানি ইলেকট্রনগুলো বেজোড় ছিল, সো আমাদের ইনিশিয়াল থট কি হবে, এভাবে আঁকবো। বাট এভাবে আঁকলে একটু প্রবলেম, সেটা হলো কার্বনের সাথে কে যুক্ত হবে, অক্সিজেন। অক্সিজেন আবার কয়টা ইলেকট্রন নিয়ে আসতেছে, 2টা, ও চাইবে কয়টা, 2টা। তাই আমরা আসলে কি করব, 2টা ইলেকট্রনকে পাশাপাশি আঁকবো এরকম,
ঠিক আছে? আচ্ছা, কার্বনের ভেতরে ইলেকট্রনগুলো তোমরা দিয়ে দিবা। এবার কি হবে, এখানে একটা অক্সিজেন চলে আসবে। অক্সিজেন সবইও, তো ধরে নাও এটা নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হলো প্রথম কক্ষপথ। আচ্ছা, এখানেও একটা অক্সিজেন আসবে, নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ। তো ভেতরের গুলো আমি দিলাম না, জাস্ট যোজ্যতা স্তরে দিলাম। মনে করে দেখো অক্সিজেনের এখানে ওই ইলেকট্রন যখন আমরা বিন্যাস করছিলাম, এখানে দুইটা ইলেকট্রন অলরেডি ছিল, ছিল না? ছিল কিন্তু। দুইটা ছিল নাকি চারটা ছিল? চারটা ছিল। ওর কিন্তু এভাবে চারটা বাইরের দিকে ছিল, বাইরের দিকে ছিল। আচ্ছা, আরেকটা ভালো কথা, ওর ইলেকট্রন গুলো আসলে আমরা এভাবে দেওয়া ঠিক হবে না, কার্বনের গুলো আমরা এভাবে দিছি। সো দুজনের এক হয়ে গেলে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে টিচারদের আর কি। সো এভাবে দিবা ক্রস, ঠিক আছে? ক্রস দিয়ে দিবা, একজনের ডট, একজনের ক্রস। তাহলে দেখো অক্সিজেনের অলরেডি ভেতরে আরো দুইটা আছে, ভেতরে দুইটা আছে, তাহলে দুই 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 কয়টা হলো? ছয়টা, রাইট? অক্সিজেন তো আট। ওই দুইটা আসলে বাকি যে দুইটা, ওটা এখানে চলে গেছে ওর সাথে বন্ধন তৈরি করতে। দেখো ইলেকট্রন শেয়ার হয়ে গেল, বুঝতে পারলাম? ইলেকট্রন কিন্তু শেয়ার হয়ে গেল, এবং এটাই আসলে কার্বন ডাই অক্সাইডের গঠন, CO2 গঠন। দ্যাটস ইট। তোমরা এভাবে আয়নিক এবং সমযোজী কিন্তু দেখাইতে পারবা, তাই না? Okay. আচ্ছা, এবার আমরা একটু এই সৃজনশীলের ঘটা দেখি। বলা হয়েছে Rp5। আরটা কি এখানে? ফসফরাস। পিটা কি? ক্লোরিন। তার মানে আমাকে বোঝাইতে চাইছে ওরা PCl5। এটা অষ্টক মানে কি না? খুবই সিম্পল। তুমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করবা, ক্লোরিনের করবা, তারপর লিখবে এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপ, সেটা হলো চিত্র। তো ফসফরাসের কি এটার আসলে চিত্র আঁকতে হবে, ঠিক আছে? এখন এটা চিত্র আঁকাটা একটু ভেজাল, এখানে তোমাকে ক্লোরিন আঁকতে হবে 5টা, ঠিক আছে? তবু আমরা একটু চেষ্টা করি। দেখো এটা হলো নিউক্লিয়াস, একটা কক্ষপথ। ইলেকট্রন বিন্যাস না করলে কিন্তু এটা আঁকানো কঠিন হবে, সো ইলেকট্রন বিন্যাসটা করে নিবা। একটা, দুইটা, 3 নম্বরটা আমি একটু বড় দিচ্ছি বিকজ আঁকতে হবে। ভেতরের গুলো আমি দিলাম না। ফসফরাসের লাস্ট অরবিটালে মোট 5টা ইলেকট্রন বিদ্যমান, সো আমরা 5টাকে এভাবে এঁকে ফেলি। 1 2 3 4 5। এবার কি হবে, এখানে একটা ক্লোরিন আসবে, ক্লোরিনের ভেতরে সব দিবা। এই হলো ক্লোরিন ইলেকট্রন, এই হলো আরেকটা ক্লোরিন ইলেকট্রন, আরেকটা, আরেকটা, লাস্টলি আরো একটা। ওকে, এবার আসো আমরা বলি অষ্টকের নিয়ম কি। কোন মৌল যখন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের আকার লাভ করে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস লাভ করে, তখন তারা দুইটা নিয়ম মেনে চলে, অক্টেট, ডুয়েট। ডুয়েট কে মানে হিলিয়াম, লিথিয়াম, অর্থাৎ সরি লিথিয়াম, হাইড্রোজেন, এরা যারা কিনা হিলিয়ামের মতো আকার লাভ করে, কারণ ওর লাস্ট অরবিটাল ইলেকট্রন কয়টা? দুটো। অন্যান্য সকল যে আমরা অন্তত আমাদের সিলেবাসে যে মৌলগুলো আছে সবাই কি নিয়ম মেনে চলে? অক্টেট রুল। দেখো তুমি নিয়নের কথা বলো, আর্গনের কথা বলো, এদের কিন্তু লাস্ট অরবিটালে ইলেকট্রন সংখ্যা 8টা। সো অন্যান্য মৌল যদি ওদের মতো গঠন লাভ করতে চায়, লাস্ট অরবিটাল ইলেকট্রন ওদের কয়টা থাকবে? অবশ্যই 8টা। তাহলে ওরা 8টা পেতে চায়, বাট এটা আসলে 8টা মানে না। তুমি যদি একটু গুণে দেখো, আচ্ছা এই ইলেকট্রন আর এই ইলেকট্রন, এটা আসলে কার ইলেকট্রন বলো তো? এটা একই সাথে ক্লোরিন ইলেকট্রন, আবার ফসফরাসেরও ইলেকট্রন। সো ক্লোরিন কিন্তু অক্টেট নিয়ম পালন করেছে, কারণ ক্লোরিনের ছিল কয়টা বাইরে? 6টা, 7টা, 8টা। ওর ক্ষেত্রে সমস্যা নেই, বাট ফসফরাসের সমস্যা আছে। দেখো তো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। সো ফসফরাসের ইলেকট্রন লাস্ট অরবিটালে হয়ে যাচ্ছে 10টা, কিন্তু অক্টেট রুলে কয়টা হওয়ার কথা ছিল? সর্বোচ্চ 8টা, রাইট? তাহলে ওর তো 8টা না, ওর 10টা। তাহলে কি আমরা বলতে পারবো যে ও অষ্টক নিয়ম মানে? অবশ্যই মানে না। তাহলে আমরা বলবো ওর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনের জায়গায় 10টি ইলেকট্রন বিদ্যমান, কারণ ও 5টি ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে। তাই PCl5, এই যে PCl5 যৌগটি অষ্টক নিয়ম ভঙ্গ করে বা মানে না। এটার ব্যাখ্যা খুবই ছোট, আন্দাজে এটা খুবই ছোট একটা প্রশ্ন, তবে আসে। হাফ পেজ হোক, 1 পেজ হোক, লিখবা, ফুল মার্কস পাবা, কোনো সমস্যা নেই। এই গেল 5th চ্যাপ্টার। 5th চ্যাপ্টারে আমার তেমন কিছু নাই, তবে এর পরবর্তী যে চ্যাপ্টার 6th, সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার 6 থেকে আমাদের সময় রাজশাহী বোর্ডে মোট প্রশ্ন এসেছিল 3টা। একটা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন ইন দ্য কেস অফ ফুল সিলেবাস ইজ হিউজ, তাই না? ফুল সিলেবাসে কিন্তু একটা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন মানে অনেক বড় একটা ব্যাপার। তোমাদের ক্ষেত্রেও আমি আশা করছি এখান থেকে 2টা বা 3টা তো অ্যাটলিস্ট আসার কথাই, বেশিও আসতে পারে।
বোর্ড ওয়াইজ। তবে চ্যাপ্টারটা খুবই সহজ। এখানে আমাদের মোলের ধারণা শিখতে হবে, ঘনমাত্রা শিখতে হবে, শতকরা সংযুতি শিখতে হবে, লিমিটিং বিক্রিয়ক শিখতে হবে। আমরা এই সিকিউতে মোট 3টা ধারণা পাবো, আরেকটা আমরা লিমিটিং বিক্রিয়ক একটু পরে করতেছি। ওকে, লক্ষ্য করো প্রমাণ অবস্থায় বেলুনের গ্যাসের আয়তন কত। আচ্ছা, প্রমাণ অবস্থা, হোয়াট ডাজ ইট মিন বাই প্রমাণ অবস্থা? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 atm চাপ, এটাই হলো প্রমাণ অবস্থা। এই প্রমাণ অবস্থায় প্রতিটি গ্যাস, ডাজন্ট ম্যাটার কোন গ্যাস, এখানে কোন গ্যাস আছে দেখো তো, অ্যামোনিয়া গ্যাস NH3, যে গ্যাসই হোক না কেন তার আয়তন হয় 22.4 লিটার। কত? 22.4 লিটার প্রমাণ অবস্থায়। ওকে, কিন্তু এটা যতটুকু গ্যাস দিবে ততটুকুরই নাকি? না, এটা হলো 1 মোল পরিমাণ গ্যাসের। কত মোল? 1 মোল। এখন 1 মোল কি? মোলের অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে আমাদের এখন যেটা কাজে লাগবে সেটা হলো গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলা হয়। গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলা হয়। আরো সংজ্ঞা আছে, 6.023 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন ধারণকারী পদার্থকে 1 মোল বলা হয়। অনেক সংজ্ঞা আছে না? তাহলে আমাদের আপাতত কাজে লাগবে কোনটা, যে এটা আণবিক ভর। একটু আণবিক ভরটা বের করি। এর আণবিক ভর কি হবে? 14, নাইট্রোজেনের যেহেতু 14, × 1 প্লাস 1 × 3, দ্যাট মিনস 17। সুতরাং 1 মোল NH3 ইকুয়ালস টু 17 গ্রাম, রাইট? এখন আমরা জানি যে 1 মোল গ্যাস ইকুয়ালস টু 22.4 লিটার প্রমাণ অবস্থায়। তাহলে এখন লেখো প্রমাণ অবস্থায় 1 মোল অর্থাৎ 17 গ্রাম NH3 ইকুয়ালস টু 22.4 লিটার। একে কত? 34-এ কত? আমি 34টা সরাসরি লিখলাম, 34 গ্রাম NH3 ইকুয়ালস টু আসলে 22.4 × 34 ডিভাইডেড বাই 17, 44.8 লিটার। ব্যাস, এটাই ছিল আমাদের গয়ের জন্য। গতে এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে দিয়ে থাকে, তবে আমাদের ঘতে যেটা আছে এটা একই সাথে গয়ের জন্য ইম্পর্টেন্ট, ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথটায় 2টা পার্ট আছে। আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, একটু লক্ষ্য করি, বলা আছে A এবং B মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে। আচ্ছা, প্রকৃতি তোমাকে আমি বললাম যে ধরো অ্যাসিড আর, এখানে তো অ্যাসিড আর ক্ষারই রয়েছে, রাইট? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি হয়? লবণ পানি, রাইট? আচ্ছা, তোমাকে পাত্রে আমি অ্যাসিড আর ক্ষার মিশ্রিত করতে বললাম, মিশ্রিত তুমি করলাও, তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, লবণ এবং পানি উৎপন্ন করবে। ওটা করার পর ধরো পাত্রে কিছু পরিমাণ, সামান্য কিছু পরিমাণ এই ক্ষারটা থেকে গেল, ফর এক্সাম্পল ক্ষার থেকে গেল, আন্ডারস্টুড? এখন এই ক্ষার থেকে গেলে তাহলে দ্রবণটা কি রূপ হবে বলো? ক্ষারীয় হবে নাকি অ্যাসিডীয় হবে? যদি ক্ষার থেকে যায় ওটা অ্যাসিডীয় কোন দুঃখে হবে, তাই না? যদি ক্ষার থেকে যায় ওটা ক্ষারীয় হবে, আর যদি অ্যাসিড থেকে যায় অ্যাসিডীয় হবে। এখন কোনটা অবশিষ্ট আছে এটা বোঝার কি উপায়? এটা বোঝার উপায় হলো লিমিটিং বিক্রিয়কের সূত্র। তবে তার মানে আমাদের লিমিটিং বিক্রিয়ক লাগবে। তবে তার চেয়ে ইম্পর্টেন্ট এখানে দেখো আরেকটা বিষয়, যেটা গতে আমি বললাম না আসে, এটার কিন্তু পরিমাণ দেওয়া নেই। এটা 3 গ্রাম দেওয়া আছে, বাট এটার কোনো পরিমাণ দেওয়া নেই, বাট এটার ক্ষেত্রে কিছু ডাটা দেওয়া আছে। এটার আয়তন দেওয়া আছে দেখো 200 ml, ঘনমাত্রা মোলারিটি দেওয়া আছে 0.2 মোলার, এবং HNO3 যেহেতু দেওয়া আছে তার মানে এম এর মান দেওয়া আছে, বুঝতে পারছি? এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। আমাদেরকে ডাব্লিউটা বের করতে হবে, আচ্ছা, কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। ভি ইকুয়ালস টু কি? ভি ইকুয়ালস টু 200 ml, S equals to 0.2 মোলার, M equals to HNO3 যেহেতু, তাহলে লিখি আমরা 1 যোগ 14 যোগ 16 ইন্টু 3, 1 যোগ 3 16 48 আর এদিকে 14, সো 62, অ্যান্ড আমাদের লাগবে আসলে W equals to what? তবুও ক্যালকুলেটরে করে দেখি, পরীক্ষার হলে তোমরা 5 2 10 এটাও ক্যালকুলেটরে করে দেখবে অবশ্যই, নাহলে কিন্তু ভুল যাবে, আগেই বলে রাখলাম। হ্যাঁ,
এইচ, হ্যাঁ ভুল গেছে, 63 হবে। হ্যাঁ, তাহলে আমার পরামর্শটা মনে রেখো, ক্যালকুলেটরে করবা, 5 দুগুণ 10, বুঝতে পারছো? আচ্ছা, 63 হবে। এবার সূত্রটা কি? S ইকুয়ালস টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। তাহলে W ইকুয়ালস টু কি? S এম ভি ডিভাইডেড বাই 1000। তোমরা এখন মানগুলো বসায় ফেলো, দেখো 0.2 ইন্টু এম এর মান 63 ইন্টু ভি এর মান 200 ডিভাইডেড বাই 1000। যখন সূত্রে 1000 ইউজ করবা মাথায় রাখবা যেন এটা এমএল এ থাকে, লিটারে নিও না আবার। আচ্ছা, তাহলে ডাব্লিউ এর মান বের হবে, ক্যালকুলেটরে বসালে 2.52 গ্রাম। এটা একটু মাথায় রেখো। তাহলে আমাদের HNO3 এটা আসলে 2.52 গ্রাম। ওকে, এবার আমরা আসলে দুইটা পাত্র মিশ্রিত করলে কি ঘটবে এটা দেখব। কালো মার্কারটা ভালো লিখতেছে না, আমি লাল দিয়ে লিখলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখি যে দুইটা পাত্র আসলে যদি মিশ্রিত করি তাহলে রিয়াকশনটা কেমন হবে। ঠিক আছে, দুইটা পাত্র আমরা মিশ্রিত করব, তার মানে একটা রিয়াকশন অবশ্যই ঘটবে। তাহলে HNO3 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি রিয়াকশন করে দেখো কি হবে, ক্যালসিয়াম নাইট্রেট, তাই না? CaNO3 2, এখানে 2 দাও, প্লাস 2 H2O। ওকে, তাহলে এটা কত গ্রাম দেখো তো, একটু নিচে লিখে রাখো। এটা হবে নিচে তো সবকিছু কত, 126 গ্রাম। আর এটা লেখো আমাদের, ওগুলো লাগবে না, ওগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট আমাদের এই এই সম্পর্কটা দেখালেই চলবে। ক্যালসিয়াম 40, ভেতরের এটা হয় 17, 17 গুণ 34, দ্যাট মিনস ভেতরে এটা 17, 17 দুগুণ 34 অ্যান্ড ক্যালসিয়াম তো 74 গ্রাম। আমাদের এই দুইটা কেন লাগবে? কারণ আমরা এ বি মিশ্রিত করলে আসলে এই দুইটারই রিয়াকশন হবে এবং আমাদের কাছে এই দুইটাই দেয়া আছে, সো আমাদের ওই পাশের কিছুই লাগবে না, ওই পাশে আমরা কিছু করবো না। আচ্ছা, ফ্রম দ্য রিয়াকশন আমরা লিখতে পারি, যে বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি 126 গ্রাম HNO3 is equivalent to 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 গ্রাম HNO3 is equivalent to 74 divided by 126 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর আমাদের কাছে কত আছে HNO3? 2.52 গ্রাম, রাইট? ওকে, তাহলে 2.52, আমি জানি অনেকের মনে একটা প্রশ্ন আসতেছে, আমি বলতেছি HNO3 is equivalent to 74 into 2.52 divided by 126 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন লাস্টে আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারি, আমাদের আনসার বের হবে 1.48 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের বিক্রিয়ায় যে 2.52 গ্রাম HNO3 ছিল সেটা কতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করবে? 1.48 গ্রাম। তার মানে বাকিটুকু কি হবে? অবশিষ্ট অংশ কি 3 মাইনাস এটা না, 3 মাইনাস এটা না, রাইট? তার মানে 1.52 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পাত্রে অবশিষ্ট থাকবে। বিষয়টা একটু ভালোভাবে বুঝি। দুইটা পাত্র রিয়াকশন করলো, ঠিক আছে, আমরা রিয়াকশন থেকে বুঝলাম 126 গ্রাম বিক্রিয়া করে 74 গ্রামের সাথে, সেখান থেকে আমরা বের করলাম তাহলে 1 গ্রাম কত, এবং 2.52 যেটা কিনা এখানে ছিল সেটা কতটুকুর সাথে রিয়াকশন করবে। এখন এখানকার 2.52 এইখানকার 3 গ্রামের মধ্যে মাত্র 1.48 গ্রামকেই প্রশমিত করছে বা 1.548 গ্রামের সাথে রিয়াকশন করছে, তার মানে 1.48 গ্রামের অস্তিত্ব আর
নেই, ওই 1.48 গ্রাম এইগুলোতে পরিণত হয়ে গেছে। কিন্তু বাকি 3 - 1.48 অর্থাৎ 1.52 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পাত্রে রয়েছে। তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? ক্ষারীয়। এখন অনেকের প্রশ্ন, আমি এই সম্পর্কটা সরাসরি কেমনে লিখলাম? এমনও তো মানে আমি বুঝবো কিভাবে যে বামে কোনটা রাখবো ডানে কোনটা রাখবো, রাইট? কথা হলো রাফ করবা। তোমার একদিন আগে যদি এটা বুঝতে চাও তাহলে তো আচ্ছা যাই হোক, তুমি রাফ করবা। কিভাবে রাফ করবা? 126-এর সাথে 74 একবার করবা, এটা তো করছি, বাদ দিলাম এটা। 74-এর সাথে 126 একবার করবা, দেখো কি হয়। আচ্ছা দেখো, এখানে আমি দেখাই। 174 করে, সরি শুধু 74 করে 126-এর সাথে। তোমার কাছে দেয়া আছে কত? 74 কে ছিল? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না? দেয়া আছে 3। তাহলে 3 করে 126 গুণ 3 ডিভাইডেড বাই 74। এটা করে দেখবা। করে তুমি কি লক্ষ্য করবা, দেখো এটা কত হয় আমি একটু দেখি। 126 ইন্টু 3 ভাগ 74, দেখো 5.1 গ্রাম। 5.1 গ্রাম কি? HNO3। কিন্তু তোমার কাছে আছেই 2.52। তার মানে তুমি রাফ যখন করবা তখন দেখবা তোমার যে গিভেন অ্যামাউন্ট আছে তার চেয়ে যদি বেশি হয় তাহলে সেটা করবা না। উল্টা কাজ করো, দেখো 1.48 আচ্ছা কত 3, তার মানে এটা করা যাবে। তার মানে গিভেন অ্যামাউন্টের চেয়ে কম যদি হয়, দুই পাশেই করে দেখবা, গিভেন অ্যামাউন্টের চেয়ে কম হলে সেটা করবা, গিভেন অ্যামাউন্টের চেয়ে বেশি হলে সেটা করবা না। আন্ডারস্টুড? এভাবেই বুঝতে পারবা, কোনো সমস্যা নেই, এটা তেমন কিছু না। ওকে, চ্যাপ্টার 6 থেকে আমাদের মোলারিটি এবং যে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যার যে আয়তন দিয়ে যেটা ছিল মোলের ধারণা, সেটা আমাদের হইল। আরেকটা টাইপ আমাদের আছে বাকি, সেটা হলো মৌলের শতকরা সংযুতি। শতকরা সংযুতি, আচ্ছা আমরা দেখি পরবর্তী সিকিউটা। এই সিকিউটা ইম্পর্টেন্ট, কারণ শতকরা সংযুতি এবং মৌলের আণবিক সংকেত নির্ণয় দুইটা খুবই কানেক্টেড, দুইটা খুবই কানেক্টেড। এবং এই যে আমি একটা প্রশ্ন দিছি যৌগের আণবিক সংকেত নির্ণয় করো, এটা আসলে চাইলে টিচাররা ভেঙে দিতে পারে। কিভাবে? গতে বলতে পারে শতকরা সংযুতি নির্ণয় করো, ঘতে বলতে পারে আণবিক সংকেত বের করো। আমি দুইটা একসাথে লিখছি কারণ একটা করতে গেলে আরেকটা লাগবে, তোমরা এখন দেখতে পাবা। আচ্ছা, এখানে দেখো বলা আছে যে 180 গ্রাম ভরের কোনো যৌগ, সব যৌগের ভর 180 গ্রাম, বাট তোমার কাছে 180 গ্রাম নাই, তোমার কাছে স্যাম্পল আছে 6.75 গ্রাম। এটা তুমি মাপলা, মেপে দেখলা 0.45 গ্রাম হাইড্রোজেন, 2.7 গ্রাম কার্বন, 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। তোমার কাছে কিন্তু মাথায় রাখো 180 গ্রাম নাই, তোমার কাছে যেটুকু আছে সেটুকুর মধ্যে এই জিনিসগুলো পাইলা। এখন ভাই তোমার কাছে যদি আমি 180 গ্রাম দেই তাহলে কি আনুপাতিকভাবে সেম জিনিসই পাবা না? অবশ্যই সেম জিনিস পাবা, কারণ 180 গ্রাম ওই জিনিসটাও যা 6.75ও তাই। 6.75 0.45 পাইছো, তখন একটু বেশি পাইতা, কিন্তু আনুপাতিকভাবে সেমই থাকতো। তাহলে আমাদের ওই 180 আপাতত চিন্তা না, প্রথম কথা আমাদের শতকরা সংযুতি বের করতে হবে। কিভাবে বের করব? দেখো আমি একটু শর্টকাটে করি, যে হাইড্রোজেন এর শতকরা সংযুতি। দেখো তুমি মোট কতটুকু নিয়ে গবেষণা করছো? 6.75 নিয়ে। তার মধ্যে কতটুকু হাইড্রোজেন পাইছো? 0.45। এটাকে ইন্টু 100 কত হয় দেখো। এটা হয় হলো 6.67%। 6.67%। হাইড্রোজেন গেল, এবার কার্বন 2.7 পাইছো, কতর মধ্যে? 6.75 এর মধ্যে, ইন্টু 100, এটা হয় 40%। 40%। এবার অক্সিজেন, অক্সিজেন কত? 3.6 ডিভাইডেড বাই 6.75 ইন্টু 100% ইকুয়ালস টু 53.33%। দেখো তুমি কিন্তু ইজিলি শতকরা সংযুতি পেয়ে গেলা। তুমি জাস্ট এখানে লিখবা দেওয়া আছে 6.75 গ্রামের মধ্যে হাইড্রোজেন পাওয়া যায় এত, অক্সিজেন এত, কার্বন এত। এরপর লিখবা হাইড্রোজেনের শতকরা সংযুতি এত, কার্বনের শতকরা সংযুতি এত, অক্সিজেনের এত।
এখন আমি তো সেটা চাইনি, সেটা চাবে, তোমার গতে চাবে, বাট এখন আমি কি চাইছি, এখন আমি চাইছি আণবিক সংকেত নির্ণয় করো। হোয়াট ইজ দ্য রুল? আণবিক সংকেত নির্ণয় করার রুলটা কি? নিয়ম হলো, এই যে শতকরা সংযুতি পাইছো, এদেরকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে তুমি ওই লাইনটাই লিখবা, শতকরা সংযুতি সমূহকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে পাই। তাহলে এইচ এর ক্ষেত্রে কি হবে? এখানে কি লিখবা? শতকরা সংযুতি গুলোকে বা শতকরা সংযুতির মানকে আণবিক ভর দ্বারা ভাগ করে পাই। হাইড্রোজেন ইকুয়ালস টু 6.67 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 6.67। কার্বন ইকুয়ালস টু কি হবে? 40 ডিভাইডেড বাই 12। আর অক্সিজেন কি হবে? 53.33 ডিভাইডেড বাই 16। এই দুটো কত হয়? একটা হয় 3.33, দুইটাই 3.33 আসলে, 3.33, আরেকটাও 3. ওকে, হয়ে গেল। এবার তোমার কাজ কি? এবার কাজ হলো, ওখানে দেখো হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন, এটার অনুপাত করা। ঠিক আছে, অনুপাত করা। আচ্ছা, আমরা করে ফেলি, আসো। তো আমাদের হাইড্রোজেন এর অনুপাতগুলোকে আমরা কিভাবে লিখবো? প্রথমে আমরা জানি যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যদি কোনো যৌগ গঠন হয়, আমরা প্রথমে কার্বন লিখি, তারপর হাইড্রোজেন, তারপর অক্সিজেন। তাহলে অনুপাতটা ওভাবে লিখবো, সি ইন্টু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বনের কত ছিল? 3.33 ইস টু 6.67 ইস টু 3.32। অর্থাৎ এখন তুমি এই সবগুলোকে 3.33 দিয়ে ভাগ করো, সবচেয়ে কম যেটা ওটা দিয়ে ভাগ করবা। কত হয়? 1:2:1। সুতরাং স্থূল সংকেত আসলে কি? স্থূল সংকেত ইকুয়ালস টু CH2O। এটা হলো স্থূল সংকেত। এখন ধরি আণবিক সংকেত হবে, লিখবা ধরি আণবিক সংকেত CH2ON। এর মান কত দেয়া? এটার ভর কত দেয়া? দেখো তো, 180। 180। তাহলে দেখো 12 প্লাস 2 প্লাস 16 ইন্টু n ইকুয়ালস টু 180। 14, 30, এর মান তার মানে 6। সুতরাং আণবিক সংকেত আসলে কি? C6H12O6। তুমি 6টা এখানে বসায় দাও, C6H12O6। তাহলে কিন্তু তোমার আণবিক সংকেতটাও বের হয়ে যাবে। ব্যাস, এভাবে তোমরা চাইলে আণবিক সংকেতটাও খুব ইজিলি চ্যাপ্টার 6 থেকে বের করতে পারো। এবার আসো, আমাদের আসে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এর আইটেম খুবই কম। আমরা একেবারেই মাত্র 2টা টপিক করেই আমরা পরীক্ষায় বসতে পারবো, এমন একটা অধ্যায়, এবং দুইটাই চরম ইম্পর্টেন্ট 2টা টপিক, খুবই ইম্পর্টেন্ট 2টা টপিক। তো আমাদের একটু মনোযোগ দিয়ে করতে হবে। লক্ষ্য করি, অধ্যায় 7 বলছে যে দেখাও যে 1 নং বিক্রিয়াটি জারণ বিজারণ। 1 নং বিক্রিয়াটি জারণ বিজারণ খুবই সিম্পল, বাট দ্য রাইটিং প্যাটার্ন শুড বি ইমপ্রেসিভ। তো সেটা কেমন দেখো একটু। 1 নং বিক্রিয়াটি কি? H2S প্লাস Cl2S প্লাস 2HCl। আচ্ছা, এটার আইউপ্যাক নিয়ম বা প্রপার নিয়ম, প্রথম এটাকে আয়ন সমীকরণে আমরা ভেঙে দিব। কিভাবে ভাঙবো? প্রত্যেকটা মৌলের পারমাণবিক যে জারণ সংখ্যা আছে সেটা আমরা তার মাথায় লিখব। দেখো H2, এটাকে লিখবো আমরা 2H। H এর কত হয়? প্লাস। তাহলে H এর আন্ডারে কতগুলা প্লাস আছে? 2টা। তার মানে সালফার কি হবে? প্লাস। সালফার হবে 2 মাইনাস। তুমি যদি সালফার নাও জানো এভাবে করতে পারবা। তাহলে এখানে 2H প্লাস, এখানে সালফার 2 মাইনাস, কারণ 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। প্লাস মুক্ত মৌল না এটা, তাহলে 2Cl0, রাইট? 2Cl0 তীর চিহ্ন। সালফার মুক্ত 0 প্লাস 2H প্লাস 2Cl মাইনাস, দুইটার সাথে আছে। এই নাম্বার, এই 2টা আসলে 2টা মৌলের সাথে আছে, তাই আমি 2H প্লাস 2Cl মাইনাস দিলাম। বোঝা গেল? এবার আমাদের দায়িত্ব এখানে দর্শকায়ন খোঁজা। দর্শকের কাজ কি? একটা গ্যালারিতে দর্শকের কাজ খেলা দেখা। ওরা কি গিয়ে খেলে? বাংলাদেশ এতগুলো ম্যাচ হারলো, দর্শকরা চাইলে 2-1টা বল ঢিল দিতে পারতো না আউট করার জন্য অন্য প্লেয়ারদের? পারতো, কিন্তু তারা তা করে না, তাদের সেই অনুভূতি এটা নাই। তার মানে দর্শক তারাই যারা
খেলায় অংশগ্রহণ করে না। তাহলে দর্শক আয়ন কারা হবে? ওই সকল বিক্রিয়ক এবং ওই সকল উপাদান যারা কিনা বিক্রিয়ায় অংশগ্রহণ করেইনি। আমরা এটা কিভাবে বুঝবো কারা বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি? আমরা মাথার দিকে তাকাবো, দেখো তো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এই দুই বেচারা বিক্রিয়ায় শুধু বসেই ছিল। ওরা বসেছিল, একজনের পেশা সে বসেছিল, সে উঠে অন্যজন এসে বসছে, আর কিছুই না। ও বেচারা ওঠেও নি, ও কিচ্ছু করেনি, তার মানে দর্শকায়ন। আর কোনোটা কি দর্শকায়ন? উত্তর হলো না। দেখো এটা 2 মাইনাস ছিল, 0 হয়েছে, 0 ছিল মাইনাস হয়েছে, সো ওগুলো দর্শকায়ন না। তো দর্শকায়ন বাদে বাকিগুলো লিখে ফেলবো। S 2 মাইনাস যোগ 2Cl0, তাহলে S 0 প্লাস 2Cl মাইনাস, ব্র্যাকেটে লিখবো দর্শক আয়ন বাদে। ঠিক আছে, এটা প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রেই তোমাকে লিখতে হবে, প্রত্যেকটা বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট এই 3 লাইন। এবার আমরা শিখছিলাম যে আমাদের বইতে একটা লাইন আছে, জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলা এবং বিজারণ বিক্রিয়া বলা ঠিক না। এগুলোকে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া বলা উচিত। কারণ জারণ এবং বিজারণ একটা বিক্রিয়ারই দুইটা ভিন্ন ভিন্ন অংশ। আমরা সেটা মানবো। কিভাবে মানবো? আমরা লিখবো এখানে জারণ হাফ বিক্রিয়া, আর এখানে লিখবো, তোমাদের খাতায় আবার এভাবে লিখো না, তোমাদের খাতা কিন্তু বোর্ড দেয়, সরকার দেয়, সো নিচে নিচে লিখবা। আমার বোর্ড ছোট, গরিব মানুষ, এর জন্য এভাবে লিখতেছি, বিজারণ হাফ বিক্রিয়া। ঠিক আছে, জারণ হয়েছে কার, বিজারণ হয়েছে কার? ভেরি কমপ্লেক্স কোয়েশ্চেন। উইথাউট এই লাইন পর্যন্ত ভাঙা বাদে আমরা আসলে কখনোই বুঝবো না। যদি এক্সপার্ট হয়ে যায় সেটা ভিন্ন কথা, বাট ইন জেনারেল আমরা বুঝবো না কার জারণ কার বিজারণ করছে। বাট আমরা এই পর্যন্ত ভেঙে ফেলছি, অ্যান্ড এটা ভাঙার প্রসেস কিন্তু আমি অলরেডি বলেছি, সো মোটামুটি কিন্তু ইজি আছে, রাইট? ভাঙবা। এবার এখানে তাকাও তো, এই মাথার এই সংখ্যাগুলোকে কি বলা হয়? জারণ সংখ্যা, রাইট? আচ্ছা ঠিক আছে, তো একটা সহজ টেকনিক মনে রাখবা। আমরা তো জারণ মানে অনেক কিছু পড়ছি, জারণ মানে ইলেকট্রন ছাড়ন ইত্যাদি ইত্যাদি। জারণ মানে ইলেকট্রন ত্যাগ, এটা তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। বাট এই দুটোর মধ্যে কার জারণ ঘটছে মনে রাখবে এইভাবে, যার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার জারণ ঘটছে, আর যার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে তার বিজারণ ঘটছে। তুমি আমাকে বলো, এটা -2 আছে, 0 হয়েছে, বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? মাইনাস বড় না 0 বড়? 0 না? তাহলে মাইনাস থেকে যখন 0 হলো, জারণ সংখ্যা বাড়লো না কমলো? অবশ্যই বেড়েছে। তাহলে এটা জারণ ঘটছে, সালফারের জারণ ঘটছে। ক্লোরিন দেখো 0 ছিল মাইনাস হয়েছে, ডাউনগ্রেড, জারণ সংখ্যা কমে গেছে, তার মানে এর কি ঘটছে? বিজারণ ঘটছে। তাহলে জারণের ক্ষেত্রে আমি বিক্রিয়কের অংশটা লিখবো S2 মাইনাস, তারপরে একটু তীর চিহ্ন দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে S এখানে 0 লিখলাম। বলো, -2 থেকে 0 হইতে গেলে ওকে কতগুলো ইলেকট্রন ত্যাগ করতে হবে? সিম্পলি দুইটার পার্থক্য বসায় দিবা। তাহলে দুইটার পার্থক্য কত? 2টা ইলেকট্রন। কি করছে ও? ত্যাগ। ত্যাগ মানে কি? মাইনাস। এটা হলো 1 নং রিঅ্যাকশন, এটা হলো 1 নং রিঅ্যাকশন। এবার 2 নং রিঅ্যাকশন কি? দেখো Cl0, একটা Cl0 কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? একটা। কিসে পরিণত হয়? Cl মাইনাসে পরিণত হয়। বাট এখানে 2টা, সো উভয় পাশে 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিবা এবং এটা 2 নং সমীকরণ হয়ে যাবে। বোঝা গেল? এভাবে আমরা জারণ বিক্রিয়া অথবা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখে ফেলবো। এবার দুইটাকে যোগ করব। দেখো 1 যোগ 2, এখান থেকে আমরা কি পাই? S2 মাইনাস, এই সেম জিনিসটা পেয়ে যাব, কারণ এখানকার মাইনাস ইলেকট্রন প্লাস ইলেকট্রন কেটে যাবে। S2 মাইনাস প্লাস 2Cl0, S0 প্লাস 2Cl মাইনাস। এই যে তোমার কাজ শেষ। দেখো জারণ বিজারণ বিক্রিয়া দেখাইতে বলছে, আমি সেটাকেও ম্যাথামেটিক্যালি কিন্তু প্রকাশ করতেছি আনটিল নাও। আমি এখন কিছু লাইন লিখবো। কি লাইন লিখবো? যেটা লাস্টে গিয়ে লিখতে হয়। দেখো এটা লেখা খুবই সহজ। তোমরা কোথায় তাকাবা? তোমরা তাকাবা হইল এই জারণ অর্ধ বিক্রিয়ার দিকে আর এই বিজারণ অর্ধ বিক্রিয়ার দিকে। ওকে, আচ্ছা তাহলে তুমি কি লিখবা? সালফার 2 মাইনাস দুটি ইলেকট্রন ত্যাগ করে সালফার 0-তে পরিণত হয়, এবং ক্লোরিন 0 বা 2Cl0 সেই ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাসে পরিণত হয়। আমরা জানি ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে এবং ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। সুতরাং সালফারের জারণ ঘটেছে, ক্লোরিনের বিজারণ ঘটেছে। মুখস্থ কিছু বললাম না, কিন্তু এটা দেখেই বলছি। তারপর লিখবা সুতরাং বিক্রিয়াটি জারণ বিজারণ, অথবা নানান ভাষা থাকতে পারে। সুতরাং
বিক্রিয়াটিতে জারণ বিজারণের যৌগপদ ঘটেছে, সুতরাং বিক্রিয়াটিতে জারণ বিজারণ একসাথে ঘটেছে। এভরিথিং যা বলে বলুক, লাস্টের লাইন ওটা মিলাই দিবা। দ্যাটস ইট। এবার আসো আমরা ঘ নাম্বারটা দেখি একটু। দেখো ঘ নাম্বারটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হলো লাশ হাতে নেওয়ার নীতি, তাই না? বা লাশ সাথে নেওয়ার নীতি, তাই তো? ওকে, দেখো 2 নং বিক্রিয়াটির তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। আমরা বিক্রিয়াটা একটু তুলি। বিক্রিয়াটা তোলার ক্ষেত্রে আমরা কিছু বিষয় মাথায় রাখবো, যেটা কোন ধরনের বিক্রিয়া আমরা তুলতেছি, এই বিষয়গুলো আর কি। তাহলে দেখো N2 প্লাস O2 2NO, এবং এখানে ΔH এর ভ্যালু দেওয়া আছে -180 কিলো জুল। আচ্ছা, এখানে প্রত্যেক জায়গায় গ্যাস দেওয়া আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা এখনই বুঝতে পারবো কেন। ওকে, এটার ক্ষেত্রে আমি বোর্ডে কিচ্ছু লিখবো না, আমি জাস্ট তোমাদেরকে কিছু কথা বলবো, শুনবা। লাশ হাতে নেওয়ার নীতিতে 3টা নিয়ামক আছে, রাইট? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। ঘনমাত্রার কথা বাদ দাও, ওটা তুমি এখানে বাড়াইলে বিক্রিয়া এদিকে যাবে, এখানে বাড়াইলে বিক্রিয়া এদিকে আসবে, সিম্পল এজ দ্যাট। যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে উৎপাদ বাড়বে, উৎপাদের পরিমাণ বাড়াইলে বিক্রিয়ক বাড়বে। এটা খুব বেশি আসেও না, যদি আসে যে লাশ হাতে নেওয়ার নীতি ব্যাখ্যা করো, ওটা ব্যাখ্যা করে দিবা। এবার আসে ইম্পর্টেন্ট পার্ট, ΔH এর মান দেওয়া -180 কিলোজুল। দ্যাট মিনস এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী। ΔH এর মান নেগেটিভ মানে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, ΔH এর মান পজিটিভ মানে সেটা তাপ হারি বিক্রিয়া। বুঝতে পারলাম? এখানে একটু ভুল হয়েছে, এটা আসলে +180 হবে, মাইনাস না, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের জন্য ভালো হলো। বলো +180 মানে কি? এটা কি ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী নাকি তাপ হারি? যদি ΔH এর মান পজিটিভ হয়, সেটা অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া না, রাইট? মাইনাস হলে তাপ উৎপাদী, তাহলে এক্ষেত্রে এটা কি? তাপ হারি বিক্রিয়া, তাই না? ওকে, তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব। দেখো, লাশ-সাতেলের নীতি আমাদের শেখায় যে আমরা নিয়ামককে এমনভাবে পরিবর্তন করব, তারপরে বিক্রিয়াটা এমনভাবে পরিবর্তন হবে যেন আমি যে পরিবর্তনটা করছি সেটার কোনো চিহ্নই না থাকে, সেটার কোনো চিহ্নই না থাকে। তো এই বিক্রিয়ার উদ্দেশ্য, সে এতটুকু তাপ শোষণ করবে। কি করবে? এতটুকু তাপ শোষণ করবে, বা যে পাত্রে বিক্রিয়া হবে ওই পাত্রকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করবে, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করবে। এখন ওই বিক্রিয়া, তাহলে যেটা সামনের দিকে যাচ্ছে বিক্রিয়া, ওই বিক্রিয়ার কাজ কি? পাত্রকে কি করা? ঠান্ডা করা। তার মানে এই বিক্রিয়ার কাজ কি? পাত্রকে ঠান্ডা করা, যেহেতু এটা একটি তাপহারী বিক্রিয়া, রাইট? আচ্ছা, আমি যদি হঠাৎ করে পাত্রের তাপমাত্রা আরো কমায় দিই, তাহলে কি এই বিক্রিয়ার হার বাড়বে? খেয়াল করো তো, এই বিক্রিয়ার কাজ কি? পাত্রকে একটা নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা করা। তার চেয়ে যদি ঠান্ডা করে দিই, তাহলে বিক্রিয়ার কাজ হয়ে যাবে তাপমাত্রা বাড়ানো, মানে উল্টা কাজ চলে আসবে, তাই না? এটাকে অন্যভাবে বুঝি। দেখো, এই বিক্রিয়ার কাজ হইল তাপমাত্রাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বজায় রাখা, অর্থাৎ ঠান্ডা করা। এখন আমি যদি তাপমাত্রা বাড়ায় দেই, হঠাৎ করে খুব বেশি বাড়ায় দিলাম, তাহলে এই বিক্রিয়া কি করতে চাইবে? সেই আগের অবস্থায় নিয়ে যাইতে। আগের অবস্থায় নিতে হলে বিক্রিয়াকে কোন দিকে যাইতে হবে? সামনের দিকে। কেন সামনের দিকে যাইতে হবে? কারণ সামনের দিকে গেলেই ও তাপমাত্রাকে কমাইতে পারবে, রাইট? সামনের দিকে গেলে তাপমাত্রাকেও কমাইতে পারবে এবং সে আবার আগের অবস্থায় চলে আসতে পারবে। তার মানে এই ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়াকে সামনের দিকে নিতে চাই, তাহলে আমাদেরকে তাপমাত্রা কি করতে হবে? তাপমাত্রা বাড়াইতে হবে। এখন এত কথা তো তোমার পরীক্ষায় লেখা লাগবে না, তোমার বুঝতে গেলেও তুমি বুঝতে পারতেছো না। তাহলে তুমি কি করবা জানো? দেখো, ΔH এর মান পজিটিভ মানে দুইটা কথা বুঝবে এখন থেকে, একটা না দুইটা। প্রথম কথা, পজিটিভ মানে এটা তাপহারী বিক্রিয়া। দ্বিতীয় কথা, লা-শাতেলের নীতিতে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যাবে। প্লাস মানে কি? বাড়ানো না? ΔH এর মান প্লাস মানে তাপহারী, আর প্লাস মানে আমরা কি দেখবো? তাপমাত্রা বাড়ানো। তাহলে তাপমাত্রা যদি আমি বাড়াই, তাহলে এই বিক্রিয়াটা সামনের দিকে যাবে। বোঝা গেল? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। ওকে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি করব? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, ΔH এর মানটা থাকে মাইনাসে। ধরো এটা একটা উদাহরণ, মাইনাস, তার মানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, রাইট? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কি করব? মাইনাস মানে কি? কম। তার মানে তাপমাত্রা কমাইলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। বোঝা গেল? এই সিম্পল টেকনিক দিয়ে মনে রাখবা, অন্য কোনো বিশেষ গল্প লাগবে না, বিশেষ কোনো ঝগড়াঝাটি করানো লাগবে না। তুমি জাস্ট মনে রাখবা, প্লাস থাকলে তাপমাত্রা বাড়াবো, মাইনাস থাকলে তাপমাত্রা কমাবো। প্লাস থাকলে তাপ হারি বিক্রিয়া, মাইনাস থাকলে তাপ উৎপাদী বিক্রিয়া। দ্যাটস ইট, এটাও মনে রাখলে চলবে। এবার আসো চাপের প্রভাবটা।
চাপের প্রভাবের ক্ষেত্রে দুইটা শর্ত মনে রাখবা, দুইটা। প্রথম শর্ত যে এই চাপের প্রভাব আছে কিনা এটা বুঝবো কিভাবে? এই চাপের প্রভাব আছে কিনা এটা বুঝবো যে বিক্রিয়াটা গ্যাসীয় কিনা। যদি বিক্রিয়াটা গ্যাসীয় হয় সেখানে চাপের প্রভাব থাকতে পারে। কেন থাকতে পারে বললাম? থাকবেই না, কিন্তু থাকতে পারে। প্রথম কথা, সেখানে গ্যাসীয় বিক্রিয়া হইতে হবে। দ্বিতীয় কথা, অণুর সংখ্যার পার্থক্য থাকতে হবে। দেখো তো বিক্রিয়কে মোট অণু সংখ্যা কত? অণু সংখ্যা বলতে তার সামনে সামনে কত আছে? 1। সামনে কত আছে? 1। তাহলে মোট অণু সংখ্যা কত? 2, রাইট? 1 + 1 বা 2, আর এখানেও 2। তাহলে এটা গ্যাসীয় বিক্রিয়া, এটা ঠিক আছে। বাট এখানে অণু সংখ্যা 2, এখানে অণু সংখ্যা 2, অণুর সংখ্যার পার্থক্য নেই। অণু সংখ্যার পার্থক্য না থাকলে সেখানে কি চাপের প্রভাব থাকবে? উত্তর হলো না, চাপের প্রভাব থাকবে না। তাহলে এখানে চাপের প্রভাবের ক্ষেত্রে লিখবা এটি একটি গ্যাসীয় বিক্রিয়া হওয়া সত্ত্বেও অণুর সংখ্যার কোনো পার্থক্য না থাকায় এখানে চাপের প্রভাব থাকবে না। বোঝা গেল? এই ছিল লা শাতেলিয়ারের নীতি। আমি কিন্তু একটা বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে বাকি প্রসেসগুলা বা বাকি রুলিংগুলাও শিখিয়ে দিলাম। এবার আমাদের বাকি আছে আর একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 11 জীবাশ্ম। চ্যাপ্টার 11 জীবাশ্ম। এই চ্যাপ্টারটা আসলে কি? এই চ্যাপ্টারটা পড়তে গেলে আসলে অনেক বিক্রিয়া। সো এটা যদি পড়তে চাও আগের দিন আসলে ইজ নট দ্য টাইম। তুমি এখন 2 ঘন্টার ক্লাস করো, 3 ঘন্টার ক্লাস করো একটা চ্যাপ্টারের উপর, বা 12, 14, 16 যত ঘন্টারই করো, একদিন এই অধ্যায়টার জন্য ইনাফ না, কোনোভাবেই ইনাফ না। তাও যদি কেউ এখান থেকে অ্যান্সার করতে চাও, একটা টপিক জাস্ট দেখে যেতে পারো, অসম্পৃক্ততা পরীক্ষা। কোনো যোগে যদি এরকম থাকে যে ডাবল বন্ড থাকে, ঠিক আছে? তোমার জন্য একটা সিকিউ রেডি করছিলাম, বাট সেটা আমি এখানে করায় দিচ্ছি আর কি। ধরো CH2 CH2, আমরা চোখের দেখায় তো এটা বুঝতে পারবো যে এটা কোন ধরনের যৌগ, সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত, কারণ সিঙ্গেল বন্ড বাদে ডাবল আর ট্রিপল বন্ড থাকলেই সেটা অসম্পৃক্ত যৌগ, রাইট? আচ্ছা, কিন্তু তোমার চোখের দেখাকে তো টিচার বিশ্বাস করবে না, টিচার বলবে বিক্রিয়ার সাহায্যে দেখাও। তাহলে দুইটা বিক্রিয়ার কথা মনে রাখবা। প্রথমটা হলো ব্রোমিনেশন, বা এর সাথে ব্রোমিন যোগ করে দিবা। ব্রোমিন যোগ করলে কি হবে? CH2 একটা বন্ড, CH2 আর একটা বন্ড ভাঙবে, এখানে এখানে চলে আসবে, তাহলে ব্রোমিন হয়ে গেল, ব্রোমিন হয়ে গেল। এইটা যদি আসলে বিক্রিয়াটা ঘটে, অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা ঘটবে না। অ্যালকেনের ক্ষেত্রে বিক্রিয়াটা ঘটবে না, কারণ অ্যালকেনের কোনো বন্ধন নাই যেটা ভেঙে ব্রোমিন যুক্ত হবে। তার মানে অ্যালকেনের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে না। এখানে 1,2-ডাইব্রোমো ইথিন, ইথেন, 1,2-ডাইব্রোমো ইথেন এটা তৈরি হবে, এবং এটা ব্রোমিনের রংকে বিনষ্ট করবে। এটা বলে দিলেই তাহলে তোমার প্রমাণ হয়ে গেল যে এটা একটা অসম্পৃক্ত যৌগ, রাইট? আরেকটা যে বিক্রিয়া আছে সেটা হলো বেয়ার টেস্ট, ঠিক আছে? ওটা কি করবা? এর সাথেই যোগ করবা হলো H2O যোগ অ্যাক্টিভ অক্সিজেন বা জায়মান অক্সিজেন। অ্যাক্টিভ অক্সিজেন বা জায়মান অক্সিজেন, এখানে দুইটা প্রভাবক থাকবে, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এবং আরেকটা কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। এখানে H2O এবং OH, এই দুইটা আসলে কি তৈরি করে জানো? H2O কি তৈরি করে? OH মাইনাস আর H প্লাস, তাই না? সেই H প্লাসের সাথে O যুক্ত হয়, O যুক্ত হয়ে OH মাইনাস আর একটা গঠন করে। তাহলে দুইটা OH মাইনাস পেয়ে গেলা। তাহলে কি ঘটে দেখো, CH2 দুই জায়গায় চলে যায় OH। তাহলে এটারও সেই একই ব্যাখ্যা, 1,2-ডাইহাইড্রক্সি ইথেন দিলেই যদি রিয়াকশনটা ঘটে তাহলে এটা একটা অসম্পৃক্ত আমাদের যৌগ। ব্যাস, তোমরা এটুকু জেনে রাখো। চ্যাপ্টার 11টা তোমরা অ্যান্সার না করার চেষ্টা করবা, কারণ এটা একটা ব্যাকআপ হিসেবে থাকবে, আর এখানে অনেকগুলো রিয়াকশন। সো এটা পরীক্ষার আগের দিনে পড়ার কোনো বিষয় না, পরীক্ষার 2 দিন আগে পড়ারও বিষয় না। কমপক্ষে যদি এটা ভালোভাবে পড়তে চাও 2-3 মাস সময় আগে থেকে শুরু করতে হবে। এখন এই ক্লাসটা তারাই করবা যাদের উপকার হবে, তা আশা করি তোমাদের উপকার হয়েছে। তবে যাদের ইচ্ছা অনেক বেশি পাওয়া, আনফরচুনেটলি দিস ইজ নট দ্য টাইম টু বি সিরিয়াস। দেয়ার ইজ অলওয়েজ দ্য টাইম টু বি সিরিয়াস। এখন 26 ব্যাচের আসলে সময় নেই, পরীক্ষার মধ্যে সিরিয়াস হয়ে লাভ নেই। এখন সিরিয়াস হওয়ার সময় 27 ব্যাচের। দেখো, কেমিস্ট্রি আমি কখনোই বলতেছি না তুমি 100 টার্গেট করিও না, এটা আমি বলিনি। আমি নিজেও 98 পেয়েছিলাম, কিন্তু আমি তোমার মতো বা তোমাদের মতো এই অনেক আবেগী তোমরা আছো যারা পরীক্ষার মধ্যে সিদ্ধান্ত নিছো আমি 100 পাইতে চাই, এটা পসিবল না ভাই। এটা অনেক আগে থেকে শুরু করতে হয়। আমি নিজেও অনেক আগে থেকে শুরু করছিলাম। এখন 27 ব্যাচের সময়, 27 ব্যাচের জন্য আমি টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক যে অধ্যায়গুলো, বিভিন্ন আমাদের যে টপিকগুলো আছে এগুলা বুঝতে অসুবিধা হয় অনেকেরই, এগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো, তোমরা সেগুলো ফলো করবা, সেগুলো ভিডিওগুলো দেখবা, তোমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং 26 ব্যাচ আপাতত তোমরা
পরীক্ষা যেহেতু চলতেছে, এখন আসলে কামব্যাক দেওয়ার তেমন একটা সুযোগ নাই। যে যতই মোটিভেশনাল কথাবার্তা বলুক না কেন, তোমাদের এখন আসলে অন্তিম সময়। এখন কামব্যাক তোমরা কিভাবে দিতে পারবা? ধরো কারো পাস টার্গেট নাই, মানে পাসও করবে কিনা সন্দেহ, তারা একটু চেষ্টা করে ওই পাসটা করতে পারো। যাদের 60 টার্গেট তারা A+ নিতে পারো, বাট নট মোর দেন দ্যাট। একজন ছেলেকে বা একজন স্টুডেন্টকে A+ পাইতে যতটুকু কষ্ট করতে হয়, ওই 80 থেকে 90 নিতে তার দ্বিগুণ কষ্ট করতে হয়, 90 থেকে 100 নিতে তারও দ্বিগুণ কষ্ট করতে হয়। সো এগুলো অধ্যবসায়ের বিষয়। তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখো। 27 ব্যাচের জন্য আমি বিভিন্ন টপিকের ভিডিওগুলো আনবো, এবং 26 ব্যাচ তোমাদের জন্য আমি প্রতি পরীক্ষার আগে ইনশাআল্লাহ চেষ্টা করব কোনো না কোনো রকম সাজেশনমূলক ভিডিও আনার। আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।